প্রিয় দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 16 এর আজকের অনুষ্ঠানে। আমাদের অনুষ্ঠান ডায়ালগ ফর ডেমোক্রেসি আমরা শুরু করতে যাচ্ছি এবং আমাদের আজকের অতিথি যিনি সম্মানিত অতিথি তাকে আমরা যুক্ত করে নিতে চাই শুরুতেই। তিনি হচ্ছেন রাষ্ট্রদূত হারুন আল রশিদ। আম আমরা তাকে দেখতে চাই যে কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম। ভালো আছি। জি, ভালো আছেন। আমরা বিভিন্ন সময়ে পত্র-পত্রিকায় তার লেখা দেখি, সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে তিনি এখন তার কথায় সেটা আমরা বলতে চাই, তিনি যুদ্ধ ঘোষণা করেছেন। তিনি যুদ্ধ করছেন, তিনি লড়াই করছেন। তিনি বিভিন্নভাবে লেখালেখিগুলো আমাদের সামনে উপস্থাপন করছেন এবং অত্যন্ত গঠনমূলক আলোচনা করে থাকেন, কথা বলে থাকেন, সেটিও আমরা দেখতে পাই। আজকে আমরা তাকে যুক্ত করেছি। আমরা বেশ কিছু বিষয় নিয়ে কথা বলব। বিশেষ করে ভারতের কাছে বাংলাদেশ বিক্রি হয়ে গেছে। এটা নিয়ে তার লেখালেখি দেখি, সেগুলো আমরা জানতে চাইব। কেন আসলে তো বিক্রি হয়ে গেছে বাংলাদেশ। জনমনে যে ধারণা রয়েছে আমরাও সেটা সমর্থন করি। তিনি সেটা খণ্ডন করতে পারেন কিনা সেটা আমরা দেখব। গণহত্যাকারী শেখ হাসিনা, এই বিষয়টিও বাংলাদেশে বেশ প্রচলিত শব্দ। শেখ হাসিনা কিভাবে গণহত্যাকারী, এই বিষয়ে আপনার কোনো বক্তব্য আছে কিনা সেটি আমরা জানতে চাইব। আরেকটা কথা হচ্ছে যে ফ্যাসিস্ট শব্দটি বাংলাদেশে এসছে এবং বাংলাদেশের মানুষ একটা ফ্যাসিবাদী সরকার দেখেছে এবং সেই সরকারকে তারা তাদের ভাষায় বিতাড়িত করেছে। সেই বিষয়ে যদি আপনার কোনো বক্তব্য থাকে সেটি আপনি বলবেন। দর্শক মণ্ডলী, আপনারা যারা আমাদের সাথে এরই মধ্যে যুক্ত হয়েছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। যুক্ত করে নিচ্ছি। মুন্না, তুমি সবার কমেন্টস গুলো দেখাতে চেষ্টা করবা। আমাদের এই লাইভটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে আমাদের চ্যানেল 16 থেকে এবং আমাদের ফেসবুক পেজ থেকে। অনুষ্ঠানের নাম ডায়ালগ ফর ডেমোক্রেসি। আপনারা আমাদেরকে সময় দেন, ধৈর্য নিয়ে আমাদের কথাবার্তা শোনেন এবং আমাদের আলোচক যিনি থাকেন তার কথা শোনেন। সেই জন্য আমরা সমৃদ্ধ হই আপনাদের অংশগ্রহণে। আর আপনাদের কাছে আমাদের অনুরোধ, আপনারা লাইভটি যদি একটু শেয়ার করে দিতে পারেন, তাহলে আমাদের জন্য খুবই ভালো হয়। আরো অনেকে যুক্ত হবেন আমাদের সাথে। তারাও তাদের মতামত আমাদেরকে জানাবেন। মোল্লা, তুমি কমেন্টস গুলো দেখাতে শুরু করো। আমরা আমাদের আজকের অতিথি রাষ্ট্রদূত হারুন আল রশিদ, তার কাছে আমরা যাব। বর্তমান পৃথিবীতে যেটি সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে সেটি হচ্ছে ইরান ইসরায়েল যুদ্ধ শুরু হয়েছে। হঠাৎ করে ইরানে আক্রমণ করা হয়েছে এবং সেই আক্রমণের পর ইরানের কিন্তু বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তাকে অলরেডি মেরে ফেলা হয়েছে। ইসরায়েলও কিছুটা ইরানের ক্ষেপণাস্ত্র যাচ্ছে, কিন্তু সেটি আহ, ইসরায়েলের তুলনায় অনেক নগণ্য। এই যে যুদ্ধ পরিস্থিতি, যুদ্ধ কি শান্তি বয়ে নিয়ে আসতে পারে কিনা আপনার কাছে কি মনে হচ্ছে? ওই অঞ্চল কি, বিশেষ করে মধ্যপ্রাচ্য অঞ্চল কি কখনো শান্ত হবে না? কি মনে হয় আপনার? ধন্যবাদ। মধ্যপ্রাচ্য অঞ্চল শান্ত হবে কিনা এর এর উপর বেশ কয়েকটা থিওরি আছে, তত্ত্ব আছে। একটা হলো যে যতদিন তেল থাকবে ওই অঞ্চলে ততদিন শান্তি আসবে না, এইটা একটা তত্ত্ব আছে। আর আমার পার্সোনাল কিছু অপিনিয়ন আছে, আমি সেদিকে যাই যেহেতু এখন একটা যুদ্ধ এখানে হচ্ছে। জি। আহ, এবং এটা নিয়ে একটু কথা বলার বিপদ আছে কি, অনেকের অনেক ধরনের মত পারসেপশন আছে। সো আমি কিছু বেসিক জায়গায় কয়েকটা পয়েন্ট আপনার দর্শকদের বলতে চাই। দেখুন, জি। মনে আছে বছর খানেক বা 15-16 মাস না আরে, হ্যাঁ, এই এক বছরের মধ্যে ইরানের একজন প্রেসিডেন্ট একটা হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে মারা গেলেন। হ্যাঁ, রাইসি সাহেব, রাইসি রাইসি। প্রেসিডেন্ট রাইসি হুম, প্রেসিডেন্ট হুম। রাইসি কিসে মারা গেলেন? একটা আমেরিকান হেলিকপ্টারে। আমেরিকান হেলিকপ্টারটা কি 50 বছরের পুরনো। আচ্ছা, হ্যাঁ, সেটি জানি। এখন দেখেন জিনিসটা, মানুষ মুসলমানদের বিরুদ্ধে আমার সবচেয়ে বড় অভিযোগ হলো মুসলমানরা কোনো যুক্তি নির্ভর একটা সমাজ নয়, যুক্তি নির্ভর কোনো ধর্মীয় শ্রেণীও নয়। তারা হুম, আবেগ নির্ভর এবং কুযুক্তিপূর্ণ একটা সমাজ। যেই দেশের রাষ্ট্রপতি, এই রাইসি সাহেব নিজেই কিন্তু প্রতিদিন ওনার কথাই উনি মার্কিন যুক্তরাষ্ট্রকে 2-3 বার উনি পতন করতেন। ওনাদের কথাই ছিল যে এই যে মানে মার্কিন যুক্তরাষ্ট্রকে উনি সবসময় পতন চাইতেন এবং এমন যুদ্ধংদেহী ছিলেন, খুবই কনজারভেটিভ ছিলেন। কিন্তু দেখেন উনি মারা গেলেন একটা যুক্তরাষ্ট্রের হেলিকপ্টারে, তাও 50 বছরের পুরনো। অনেকে এটাও বলে যে এইটাও মার্কিন যুক্তরাষ্ট্রের চক্রান্তে মারা গেছে। যাই হোক, আমি কোনো ধরনের চক্রান্ত বা যেসব কনস্পিরেসি থিওরি আছে সেগুলো আমি সাধারণত খুব কম বিশ্বাস করি। আর আমি যা দেখি তার উপরই কথা বলতে চাই। আপনি কিভাবে আমেরিকাকে পরাজিত করবেন যদি আপনার
আপনার নিজেই আমেরিকারই একটা 50 বছরের পুরনো হেলিকপ্টারে চড়েন, আপনি তো হেলিকপ্টার বানাতে পারেন না। অর্থাৎ আমরা জানি যে ইরান অনেক ধরনের অস্ত্র তৈরি করছে, এগুলো দিয়ে সে মুসলমানদের মধ্যে পারসেপশন যে একা সে আমেরিকাকে ইসরায়েলকে পরাজিত করবে। তো যদি পরাজিত করেই, তাহলে তো তা আমরা সেই দিন রাইসিকে যদি আমরা একটা আধুনিক ইরানের তৈরি বা ইরান কোনো দেশ থেকে কিনেছে এরকম কোনো একটা ভালো হেলিকপ্টারে চড়তে দেখতাম, তাহলে আমরা মুসলমানদের এই যে আত্মবিশ্বাস রাইসি বা ইরানের উপর, সেটার কোনো যুক্তি থাকতো। কিন্তু বাস্তবে তো আসলে কোনো যুক্তি নেই। তবে ইরানের ব্যাপারে আমার সবচেয়ে বড় অভিযোগ হলো 1979 সালে ইরানের যে বিপ্লবটা হলো, এই বিপ্লবের পর একটা কনজারভেটিভ মৌলবাদী শক্তি ইরানে ক্ষমতা দখল করে। এবং আজকে আপনি যদি যান যে একটা একটা নর্মাল সৌদি নাগরিকের যে জীবন যে পরিমাণ সমৃদ্ধ, একটা সাধারণ ইরানির জীবন ততটাই হলো যে দরিদ্র। এর একটাই কারণ, ইরানি সরকার ব্যবস্থা ছিল 1979 সাল থেকে একটা জঙ্গি সরকারের আন্ডারে তারা ছিল। তারা মৌলবাদী সরকার, এবং এই মৌলবাদী সরকার কিন্তু তারা তাদের মতো করে চলেছে। তারা এর কারণে তারা পশ্চিমাদের সাথে সংঘর্ষে গেছে, সেখানে তাদের উপর স্যাংশন, অনেক ধরনের অন্যায় হয়েছে। কিন্তু আমি জানি আমার এই কথা অনেকেই পছন্দ করবে না, কিন্তু আমার যেটা কথা সংক্ষেপে, যে যদি বর্তমান বিশ্বে আপনাকে টিকে থাকতে হয়, সে ফিলিস্তিন হোক, ইরান হোক, যে কোনো রাষ্ট্রই হোক, আপনাকে জ্ঞানে, বিজ্ঞানে, বুদ্ধিতে তাদের সমান যোগ্যতা অর্জন করতে হবে। আপনি জ্ঞান চর্চা করবেন না, আপনি বুদ্ধির চর্চা করবেন না, আপনি যুক্তির চর্চা করবেন না, কিন্তু আপনি ওই সমাজগুলোর সাথে যারা জ্ঞানের চর্চা করে, যারা যুক্তির চর্চা করে, যারা বুদ্ধির চর্চা করে, তাদের সাথে আপনি বিজয়ী হবেন। এটার কোনো ভিত্তি কিন্তু নাই। এর মধ্যে অন্যায় আছে, পশ্চিমাদের অন্যায় আছে, অনেকের অন্যায় আছে। আমি কোনো ন্যায় অন্যায় এর ভিত্তিতে কথাগুলো বলছি না, আমার এখানে কোনো ইথিক্যাল কোনো পয়েন্ট নাই। পয়েন্টটা হলো পুরোপুরি যে আপনি যদি একজনের সাথে লড়তে চান, আপনার মেধা, আপনার যুক্তি ইত্যাদি তার সমপর্যায়ে আপনাকে বিনিয়োগ করতে হবে। আপনি সেই বিনিয়োগ না করে আপনি যদি অন্ধতার বিনিয়োগ করেন, আপনি যদি পশ্চাৎপদতার বিনিয়োগ করেন সমাজে, আপনি তারপরে আধুনিক সমাজগুলোর সাথে আপনি যুদ্ধে জয়ী হবেন, এটা তো হয় না, এবং এটা হচ্ছেও না। যেই দিন রাইসি সাহেবের হেলিকপ্টার ধ্বংস আমি দেখলাম, সেই দিন থেকে ইরানের উপর আমার সকল ধরনের ইন্টারেস্ট শেষ। আমি তখন আসলে সারা পৃথিবীরই বোঝা উচিত ছিল, কিন্তু পশ্চিমারা তো বোঝে, মুসলমানরা বোঝে না। কিন্তু কোন মুসলমান কি এভাবে সেদিন চিন্তা করেছে যে কিভাবে একটা লোক একটা 55-50 বছরের হেলিকপ্টারে চড়ে মরে, যে দেশটাকে তারা সকাল বিকাল গালি দেয়, যার বিরুদ্ধে তার যুদ্ধ অবস্থা চলছে। যাই হোক, এটাই বললাম আর কি। আচ্ছা, এটা নিয়ে আর বেশি কথা আমরা বাড়াতে চাই না, বেশি কথা বলতেও চাই না। আমরা ইরান ইসরায়েল যুদ্ধ যাতে না হয়, যুদ্ধ কখনো শান্তি আনে না, সেটি আমরা জানি। তবে সবসময় আমরা ওই যে পশ্চিমা দেশগুলো কিন্তু একটা জিনিস হচ্ছে, যেমন ইরাককে ফুলিয়ে ফাঁপিয়ে অনেক বড় করা হয়েছে, বলা হয়েছে ইরাকের রাসায়নিক অস্ত্র আছে, ইরাকের বাংকার আছে, সাদ্দাম হোসেনের 10টা চেহারা আছে, তাকে ধরা যাবে। এগুলা অনেকে মনে করেন যুদ্ধের সময় একটা প্রোপাগান্ডা চলে। এখনো আমরা দেখতে পাচ্ছি ইরানকে কিন্তু অনেক শক্তিশালী বলা হচ্ছে, কিন্তু ইরানের আসলে কিছু নেই। ইরানের এই যে শীর্ষ সামরিক কর্মকর্তা সব শেষ, যে ধ্বংস এসে তেমন শক্তিশালী না। তো এরকম আপনি যেটা বললেন যে হ্যাঁ, শক্তি নেই, নিজেদের অবস্থান নিজেরা জানি, সেই হিসেবে অন্য দেশকে হুমকি দেয়া, অযথা হুমকি দেয়া, কথা বলা, ধরে নেব, দেখে নেব, শেষ করে দেব, এগুলো ঠিক যায় না। নিজের অবস্থানটা নিজেকে জানতে হবে। ইরান সেটি বুঝে নাই। ইরানের সমস্ত গোয়েন্দা তথ্য ইসরায়েলের হাতে। এটা কিভাবে সম্ভব? ওরা ধরে ধরে মার্কিন প্রধানরা, সরি, ইরানের যে সামরিক প্রধানরা কোথায়, কোন বাসায়, কখন অবস্থান করবেন, সবকিছু তারা জানে। যাই হোক, আমরা চাই শান্তি, আমরা শান্তি, 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 শান্তি। আমরা এখন বাংলাদেশের দিকে মনোযোগ দিই। সেটি হচ্ছে এটা আপনার কি কাছে একটা সেকেন্ড বলতে পারি, যে আপনি জি, যেটা বললেন সাদ্দাম হোসেনের বিষয়টা, যে ওরা জি, জি, এখানে আমি যেটা বলবো সব এখানে বাংলাদেশের জন্য যেটা বলবো, বাংলাদেশেও যেটা বলা হচ্ছে যে ডিপ স্টেটের কারণে বাংলাদেশের পরাজয়, শেখ হাসিনা সরকারের পতন, এগুলো সবই ঠিক আছে। কিন্তু যে জায়গাটা মুসলমানরা বুঝতে চায় না, সেটা হলো আপনি যদি পশ্চিমাদের সাথে আপনি কোনোভাবে লড়তে চান, আপনার যদি অর্থনৈতিক সক্ষমতা কম থাকে তাদের তুলনায়, তাহলে আপনার বুদ্ধির সক্ষমতা, যুক্তির সক্ষমতা আপনাকে বাড়াতে হবে।
কিন্তু মুসলমানদের সেই সক্ষমতাটা তলানিতে। সাদ্দাম হোসেনও ছিল নিতান্ত একজন অবোধ লোক, নির্বুদ্ধিতার পরিচয় দিয়েছে। এবং বাংলাদেশেও আমি বারবার দেখেন একটা কথা বলছি ভবিষ্যতে আওয়ামী লীগ সরকারের জন্য, যে 3টা জিনিসের সমাহার করতে হবে: আপনার মেধা, প্রজ্ঞা, চিন্তা। এই 3টার সমাহার হলে যে কোনো মুসলমান দেশের টিকে থাকার সুযোগ আছে, অথবা এরা পরাজিত হতেই থাকবে। জি, সেটাই আমরা দেখতে পাচ্ছি। সেটাই আমরা দেখতে পাই, মধ্যপ্রাচ্যের দেশগুলো তো এখন পর্যন্ত এক হতে পারছে না এবং তারা কোনো উদ্যোগও নিতে পারছে না এবং সবাই আছে, বিশৃঙ্খল অবস্থা আছে। এটা নিয়ে আলোচনা অনেক বড় হতে পারে। তো আমাদের সেটা প্রয়োজন নেই এই মুহূর্তে। আমরা যদি এখন আমাদের দেশে ফেরত আসতে চাই, আমরা বিগত জুলাই আগস্টে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, এটা সবাই বলছেন যে শেখ হাসিনা দেশ ত্যাগ করেছেন। তবে দেশ ত্যাগ করার একটা মূল উদ্দেশ্য ছিল কি কারণে, কি অপরাধ তাঁর? অপরাধগুলোর মধ্যে একটা হচ্ছে ভারতের কাছে বাংলাদেশকে বিক্রি করে দেয়া হয়েছে। এইটা কিন্তু ব্যাপকভাবে বাংলাদেশে প্রচলিত আছে এবং আমরা সেটা বিশ্বাস করি। দেশের 80% মানুষ কিন্তু বিশ্বাস করে, বা 70% মানুষ কিন্তু বিশ্বাস করে ভারতের কাছে বাংলাদেশ বিক্রি হয়ে গেছে। এবং এই কথাও বলা হয়েছে বাংলাদেশের সমস্ত জায়গায় উলুধ্বনি আসবে যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসে। এই কথাটাও একদম শুরুতে ছিল 2008-9 ওই সময়। সেগুলো ছিল এবং বাংলাদেশের মসজিদে মন্দিরে উলুধ্বনি শোনা যাবে, মন্দির নির্মিত হবে সারা বাংলাদেশে এবং ব্যবসা বাণিজ্য সমস্ত কিছু ভারতের কাছে চলে যাবে। ভারত বাংলাদেশকে নিয়ন্ত্রণ করবে। এটা আওয়ামী লীগ সরকারের একটা বড় অপরাধ ছিল এবং সেটা এখনো দেশে আছে। আপনার কাছে, আপনার এই ব্যাপারে আমরা কিছু লেখালেখি দেখেছি। বিভিন্ন সময় আপনি লেখালেখি করে থাকেন। সেই ক্ষেত্রে আপনার বক্তব্যটা যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে এখন বলেন, আপনার কি এইসব খণ্ডন করার কোনো যুক্তি আছে? আওয়ামী লীগ ভারতের কাছে বাংলাদেশ বিক্রি করেছে। বিক্রি হয়েছে কিভাবে বিক্রি হয়েছে, কি বিক্রি করেছে, কোন অঞ্চল বিক্রি হয়েছে, সেটা যদি আপনি একটু ব্যাখ্যা করেন, আমরা শুনতে চাই। আচ্ছা, ঠিক আছে। আমি আসলে যে পয়েন্টগুলো আছে সমাজে আমরা দেখতে পাচ্ছি, সে প্রমাণগুলো নিরিখে কিছু কথা বলতে চাই। সেটা হলো, আজকেও আমি দেখলাম পিনাকি সর্বশেষ ভিডিওটাও করেছে কিন্তু ভারতের বিরুদ্ধে, এবং বাংলাদেশের মানুষ, কথা হলো যে এটা শেখ হাসিনা সরকারকে যে 3টা পয়েন্টে তারা অপপ্রচার চালিয়েছিল, তার মধ্যে একটা ছিল যে আপনার মানবাধিকার লঙ্ঘন, দ্বিতীয়টা ছিল অর্থনৈতিকভাবে বাংলাদেশকে সব টাকা চুরি হয়ে যাচ্ছে, 3 নাম্বার ছিল এই ভারত বিরোধিতা। কিন্তু ওই দুইটা এখন আর বেশি পিনাকি এরা বলছে না, কারণ দেখা গেল যে মানুষ এখন সচেতন হয়ে গেছে। মানুষ দেখছে যে না, এখন যে সন্ত্রাসীরা ক্ষমতায় এসে এরা তো আরো দ্রুত অর্থ চুরি করছে, দ্রুত অর্থ পাচার করছে। তারপরে তারা অনেক বেশি মানবাধিকার লঙ্ঘন করেছে, যে 5 থেকে 8 তারিখ পর্যন্ত তারা অসংখ্য পুলিশ এবং মানুষকে রাস্তায় পিটিয়ে মেরে ফেলেছে, এবং সেটা এখনো অব্যাহত আছে। সুতরাং জুলাই আগস্টের যে সন্ত্রাসী ছিল, সন্ত্রাসীরা এখন এই দুটো আর বলে না। তারা বারবার এখনো ভারত বিরোধিতা, যেটা ভারত ঘৃণা, এটাকে তারা পুঞ্জীভূত রেখেছে, এবং এটাকেই তারা বারবার এই উনুনটাতে তারা আগুন দিচ্ছে, ভারত বিরোধিতা এবং হিন্দু বিরোধিতা। দেখেন, এই জিনিসটা অত্যন্ত দুঃখজনক। আমি বলবো যে ওই অন্য যে দুটো অভিযোগ করছে তার হয়তো 10% 15% সত্য ছিল। ভারত বিরোধিতা এবং হিন্দু ঘৃণার যুক্তিটার মধ্যে ধর্মীয় সেন্টিমেন্ট এবং সাম্প্রদায়িক ঘৃণা ছাড়া এর মধ্যে কোনো সত্য আজ পর্যন্ত জঙ্গিদের পক্ষ থেকে গত 9 মাসে কিছুই প্রমাণ করতে পারে নাই। আপনি দেখেন, ওদের প্রথম এজেন্ডা, এটা সবচেয়ে বড় এজেন্ডা ছিল যে শেখ হাসিনা বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দিয়েছে। তো যদি বিক্রি করে দেয়, সেটা কোন কিভাবে হলো বিক্রিটা? সেটা কি চুক্তির মাধ্যমে হয়েছে, বা পেছনের কোনো লেনদেন দিয়ে হয়েছে? এগুলো তারা তো মানুষকে দেখাতে পারতো। তারা কি আজ পর্যন্ত একটা চুক্তি বাতিল করে দেখিয়েছে? না, কিচ্ছু দেখায়নি। দেখায় তো নেই, বরঞ্চ আমরা অনেকগুলো উল্টো জিনিসের প্রমাণ পেলাম। জঙ্গিদের সবচেয়ে বড়, আপনি জঙ্গি মাহমুদুর রহমান, সবচেয়ে বাংলাদেশের যে কয়েকজন জঙ্গি এবং জঙ্গি থিওরিস্ট ভারত বিরোধিতা করে, মানে ভারত বিদ্বেষ ছড়িয়েছে জনগণের মধ্যে, এমনকি আওয়ামী লীগের কর্মীদেরও মগজ ধোলাই করেছে। তার মধ্যে একেবারে সবচেয়ে সেরা হলো মাহমুদুর রহমান, পিনাকি আর ইলিয়াস। ইলিয়াসের হয়তো মেধাগত যোগ্যতা অতটা নাই, ঘৃণা অনেক বেশি আছে। আর ঘৃণায় এই 3 জনই সমান, মাহমুদুর রহমান, পিনাকি এবং ইলিয়াস। আচ্ছা,
তো এরা এদের এরা ভারতের কাছে বাংলাদেশ বিক্রিকে প্রথম যেটা বোঝায় সেটা হলো, যদি ভারতের কোনো মালপত্র বাংলাদেশের উপর দিয়ে পরিবহন হয়, সেটাকে ওরা দেশ বিক্রি বলে, দেশের সার্বভৌমত্ব চলে গেল ইত্যাদি ইত্যাদি এগুলা বলে। আধুনিক বিশ্বে দেখবেন সব জায়গায় কিন্তু বিশেষ করে ইউরোপ, আমেরিকা, এমনকি আসিয়ান দেশগুলো তো এক দেশ থেকে আরেক দেশের উপর দিয়ে তাদের কিন্তু রাস্তা করা হয়েছে, মালপত্র চলে যাচ্ছে, কেউ খবরও রাখে না। কিন্তু বাংলাদেশের এই মৌলবাদী শ্রেণীটা যেহেতু তাদের স্বার্থে, এবং তারা মানুষকে সেইভাবে হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার করেছে যে ভারত বিদ্বেষ দিয়ে তারা তাদের সব উদ্দেশ্যগুলা হাসিল করতে চায়, মানুষ এটা বিশ্বাস করে ব্যাপক হারে। কিন্তু দেখেন, একটা জিনিস আজ পর্যন্ত প্রমাণ হয় নাই, আমি এটা আগেও বলেছি আবারও বলি, এই গত 10 মাসে ইউনূসের জঙ্গি আমলে আমরা কি দেখলাম, যে ভারত একটা সুবিধা বাতিল করেছে, তাও সীমিত আকারে, পুরোপুরি বাতিল করে নাই। সেটা কি ছিল? ভারতের উপর দিয়ে বাংলাদেশের গার্মেন্টস সহ বিভিন্ন মালপত্র ভারতের বিভিন্ন দিল্লি সহ বড় বড় এয়ারপোর্ট গুলাতে যায়, তারপরে সেখান থেকে ইউরোপ আমেরিকায় যায়। দেখেন, এটা শেখ হাসিনা সরকারও আমাদেরকে জানায় নাই, অথচ এই জিনিসটা চলছিল। যখন এটা বাতিল করলো তখন আমরা জানলাম যে এই সুবিধা বাতিল করার পর বাংলাদেশের বছরে 2,500 কোটি টাকা ক্ষতি হবে। এটা কে বলেছে? জঙ্গিদের যে বাণিজ্য উপদেষ্টা আছে সে বলেছে, 2,000 কোটি টাকার কথা বলেছে। চিন্তা করেন, তার মানে কি, জঙ্গিরা যেভাবে বলতো যে ভারতের কাছে বাংলাদেশকে বিক্রি করে দেয়া হয়েছে, যে বাংলাদেশের উপর দিয়ে ভারতের মালপত্র পরিবহন হয়, কিন্তু উল্টো দেখা যাচ্ছে যে এইটা খুবই নগণ্য, বরঞ্চ আমরা ব্যাপকভাবে ভারতের মাটি ব্যবহার করে আমাদের মালপত্র পৃথিবীর বিভিন্ন জায়গায় পাঠাতাম। তো এটা যদি দেশ বিক্রি হয়, তাহলে দেশটা তো নরেন্দ্র মোদী সাহেব শেখ হাসিনার কাছে ভারতকে বিক্রি করে দিয়েছে। কিন্তু এই জায়গায় এটাই তো প্রমাণিত হলো, ওদের কথা, মুখের কথাটাই যদি আমি কেড়ে নেই, তাই না? এটা তো প্রমাণ তো হলো না যে শেখ হাসিনা বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দিয়েছে। আমরা দেখলাম যে, আর ইউনূস তো বাতিল করে নাই কোনো ট্রান্সশিপমেন্ট, বাতিল করেছে। ইউনূস বলেছে যে না, পাল্টা ব্যবস্থা নিলাম, আমার উপর দিয়েও যেতে পারবে না। ইউনূসের সেটা বলারই নেই, কারণ আসলে ভারতেই যায় এই সুযোগগুলো ভারতের না নিলেও চলে। কিন্তু বাংলাদেশ, একটু যদি আপনাকে থামিয়ে একটু বলতে পারি যে আসলে কি কি সুবিধা দিয়েছিল শেখ হাসিনা বা আওয়ামী লীগ সরকার ভারতকে, এটাও যদি একটু আমাদের জানা দরকার। কি সেই সুবিধাগুলো, কি একটু আপনার কি সেটা জানা আছে? বাংলাদেশের যে সীমিত অর্থনৈতিক সক্ষমতা, বেশি মানুষ, অল্প জায়গা, বাংলাদেশের আসলে ভারতকে দেওয়ার মতো তেমন কিছু নাই। শেখ হাসিনা তারপরেও একবার একটা কথা বলেছিলেন যে আমি ভারতকে যেটা দিয়েছি সেটা ভারত আজীবন মনে রাখবে। এবং এই কথাটা জঙ্গিরা এখন পর্যন্ত এই স্টোরিটাকে এত বড় করে বলে, আওয়ামী লীগের কোন নেতা আজ পর্যন্ত এই কোন পক্ষে এই কথাটার উত্তরটা দিল না। শেখ হাসিনা তো আসলে ভারতকে দেওয়ার কিছু নাই। কি দিয়েছেন উনি? তার আগে জামাত বিএনপি সরকার ছিল, তারা কিছু কিছু ভারতের আপনার উত্তর পূর্বাঞ্চলীয় রাষ্ট্রগুলোর বিচ্ছিন্নতাবাদীদের এখানে ঘাঁটি করতে দিত 2001 থেকে 6 পর্যন্ত। এইটা উনি বন্ধ করেছেন। এইটা উনি বন্ধ করে উনি ভেবেছেন উনি ভারতকে অনেক কিছু দিয়ে দিয়েছেন। হ্যাঁ, ভারতের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেক্ষেত্রে শেখ হাসিনার ওই কথাটা ঠিক আছে। কিন্তু ভাই, এটা তো ভারতের প্রাপ্য। আন্তর্জাতিক আইন অনুযায়ী আপনি ভারতের বিচ্ছিন্নতাবাদীদের আপনার দেশে ঘাঁটি করতে দিতে পারেন না। শেখ হাসিনা শুধু এখানে আন্তর্জাতিক আইনটা সঠিকভাবে মেনেছেন, এইটা মেনেই উনি মনে করেছেন উনি ভারতকে অনেক কিছু দিয়েছেন, সেটা ঠিক আছে। কিন্তু এটা তো উনি মামার বাড়ির আবদার ছিল না, এটা তো একটা আইন উনি মেনেছেন। এর বাইরে আসলে শেখ হাসিনা হারাতেও ভারতকে দেওয়ার কিছু নাই। আচ্ছা, আপনার দৃষ্টিতে আপনি যাদেরকে জঙ্গি বলছেন, আপনি ফ্রান্সের একজন, আমেরিকার একজন এবং আমাদের একটা পত্রিকার সম্পাদক একজন জঙ্গি বলছেন, এবং তারা যে কথা বলে দেশের মানুষ তো তাদেরকে সাদরে গ্রহণ করেছে। তারা যা বলে দেশের মানুষ তারা শুনে, এবং আমাদের 92% মুসলিম সম্প্রদায় আমরা প্রত্যেকে কিন্তু তাদের কথা বিশ্বাস করি। এটাকে আপনি কিভাবে, এই যে ভারতের বিরুদ্ধে যাই বলে আমরা সেটা গোগ্রাসে গিলে নেই, এইটাকে পরিবর্তন করার কোনো সুযোগ আছে নাকি? ওই জঙ্গি ভাইয়েরা সঠিক কথাই বলছেন? না হলে এত মানুষ, মেজরিটি পিপল কেন বিশ্বাস করবে তাদের কথা? খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এটা আলোচিত হওয়া উচিত। বঙ্গবন্ধুর হত্যার পর বাংলাদেশের সমাজটা চরমভাবে মৌলবাদীকৃত হয়েছে।
আচ্ছা, এই আরেকটা প্রশ্ন নিয়ে নিই। জাহিদ হোসেন বলছেন শেখ হাসিনা ভারতের কাছে বাংলাদেশ বিক্রি করেনি, করেছে তার বাপ। জি, হুম। এইটা কতটুকু এই সত্য বলে জাহিদ আপনার কাছে মনে হয়? জাহিদ এই হোসেন জাহিদ বোধহয় হোসেন গত কে? অনুষ্ঠানেও একটা, আমি চিনি না তাকে, বাট করেছে তার বাপ। এই ছেলে যদি আচ্ছা, বলতে পারে কোন পদ্ধতিতে কি দিয়ে করেছে, দেখেন জাহিদ হ্যাঁ, নিশ্চিন্ত ভাবে মনে করতে পারেন তার মাথার মধ্যে জঙ্গি মগজ, কারণ সে যুক্তি বোঝে না। বঙ্গবন্ধুকে, এটা আমার কাছে আরো এই জিনিসগুলা, আপনি কি আমাকে সময় দিবেন আমি একটু এই জি, ছেলের জি, 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 কথাটা জি, উত্তর প্লিজ। দিতে চাই। দেখেন জি, জঙ্গি ইলিয়াসে বঙ্গবন্ধুর একটা খুনিকে তার অনুষ্ঠানে নিয়ে এসেছিল, এবং বাংলাদেশের জঙ্গি প্রিয় মানুষ প্রায় কত, মানে কত লক্ষ মানুষ বোধহয় এই ভিডিওটা দেখেছে, আমি নিজেও দেখেছি, দেখেছেন, আমারও দেখেছি, ইন্টারেস্ট দেখেছি। ছিল। এই যে মেজর, ওর নাম কি ছিল, ডালিম, ডালিম। ডালিম। হুম, ডালিম কি বলেছে? ডালিম বলেছে যে না, শেখ মুজিব করতে চায় নাই, শেখ মুজিব কিন্তু ছিল, ওদের কথা ছিল যে না, স্বাধীনতা চায় নাই, মানে শেখ মুজিব ছিল পাকিস্তানপন্থী। হুম, হুম, সেই অনুষ্ঠানে হুম, হুম, মেজর ডালিম প্রতিষ্ঠিত করতে চেয়েছিল যে শেখ মুজিব মুজিব ছিল পাকিস্তানপন্থী, ডালিমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। দেখেন হুম, এই জঙ্গি মানসিকতা হয়ে গেলে, আপনি যখন যুক্তিহীন হবেন তখন আপনি দুই দিকে বিশ্বাস করবেন। এই জঙ্গিরা একই দিকে বিশ্বাস করে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা চায় নাই, পাকিস্তানের প্রধানমন্ত্রী হইতে চাইছে। এই জঙ্গিরাই আবার বলে যে বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দিয়েছে। ভাই, দুটো জিনিস কি একসাথে সত্যি হতে পারে? হুম। আপনি যদি একটা জিনিস সত্য হবে এখানে, হয় বঙ্গবন্ধু পাকিস্তানপন্থী ছিলেন, অথবা বঙ্গবন্ধু ভারতপন্থী ছিলেন, তারপরে তো ভারতের কাছে দেশ বিক্রি। এই যে জি, ছেলেটা জি। জঙ্গি, ও কিন্তু ওইটাই বিশ্বাস করে যে না, শেখ মুজিব চায় নাই, বাংলাদেশের স্বাধীনতা চায় নাই, জিয়াউর রহমান সাহেব স্বাধীন করে ফেলেছে। আবার সেও বিশ্বাস করে যে শেখ মুজিব ভারতের কাছে বাংলাদেশ বিক্রি করে দিয়েছে। এই যে বাংলাদেশ বিক্রি, এইটা হলো মূলত পুরোপুরি হলো হিন্দুদেরকে ঘৃণা করতে হবে, এটা ধর্মীয়ভাবে তাদেরকে শিক্ষা দেওয়া হয়। এবং আমি তো দুটো বড় মুসলিম প্রধান দেশে, বিখ্যাত মুসলিম দেশে আমি চাকরিও করেছি। এই জি, বাংলাদেশের মুসলমানদের মতো সাম্প্রদায়িক বিশ্বের কোনো মুসলমান নেই। আজকে দেখেন ওআইসির 57টা মেম্বার রাষ্ট্র আছে, মেম্বার কান্ট্রি, ইসলামিক অর্গানাইজেশন অফ ইসলামিক কনফারেন্স। এইটার 57টা দেশের মধ্যে কেবল 2-3টা দেশ জঙ্গি বান্ধব: আফগানিস্তান, বাংলাদেশ, সোমালিয়া। এরপরে আপনি পাকিস্তান বলতে পারেন, কিন্তু পাকিস্তানেও কিন্তু যারা শাসক শ্রেণী তারা কিন্তু জঙ্গি বান্ধব না। পাকিস্তান চাইলেই একদিনে 500 জঙ্গিকে খতম করে দেয়। বাংলাদেশে কিন্তু কারো সাহস নাই, কোনো সে যেই সরকারই হোক, একদিনে 500 জঙ্গিকে বাংলাদেশে খতম করবে, সেই সরকারই পড়ে আচ্ছা, যাবে, মানুষ জঙ্গিদের এত ভালোবাসে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তারপরে আপনি এরদোগান সাহেবের কথা বলতে পারেন, তিনি মৌলবাদী লোক, তিনি তিনি ওইভাবে করেন, কিন্তু আম, তার্কিকে আধুনিক তুরস্কের প্রতিষ্ঠাতা কামাল আতাতুর্ক এমনভাবে গড়ে তুলেছেন, এর প্রতিটা রাষ্ট্রের অঙ্গকে, সেখানে একটা রাষ্ট্র সেকুলার সিস্টেমে বেঁচে থাকার অনেক ধরনের পন্থা আছে, যদিও যদি ইভেন এরদোগানের মতো একটা শাসকও থেকে থাকে। কিন্তু বাংলাদেশে এই কোনো রক্ষা কবচ কবচ শেখ হাসিনার সরকার, বঙ্গবন্ধু সরকার কেউ তৈরি করতে পারেনি। উপরন্তু লক্ষ লক্ষ মাদ্রাসা তৈরি করে, এবং মাদ্রাসা ছাড়াও, কালকে আমি একটা জায়গায় বলতেছিলাম, দেখেন পৃথিবীর কোন দেশটা এত দুর্ভাগা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ছেলে আপনি ভর্তি করান, ছেলেটা হুজুর হয়ে বের হবে। আপনি জি, হাটহাজারী মাদ্রাসায় একটা ছেলে ভর্তি করেন, সেই ছেলেটা হুজুর হয়ে বের হবে। আপনি মাদ্রাসা তৈরি করেন, বিশ্ববিদ্যালয় তৈরি করেন, যাই করেন, প্রোডাক্ট কিন্তু একটাই, হুজুর। না, না, এই যে সলিমুল্লাহ স্যার তো বলেছেন মাদ্রাসা শিক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ের হুম, শিক্ষার চেয়ে অনেক ভালো, মাদ্রাসা শিক্ষা হুম, অনেক আধুনিক, এবং হুম। আমাদের পাশ্চাত্য অক্সফোর্ড, হার্ভার্ড এগুলো সব মাদ্রাসা শিক্ষাই ছিল, মাদ্রাসা শিক্ষার অধীনে ছিল, এবং মাদ্রাসা শিক্ষার ব্যাপক প্রশংসা করেছেন তিনি। তাই এটা একজন শিক্ষাবিদ তো বলেছেন। তো ঢাকা ইউনিভার্সিটি থেকে মাদ্রাসার ছাত্র বেরোবে, এটাই তো স্বাভাবিক। সলিমুল্লাহর কথাটা একদিক থেকে সঠিক, একদিক থেকে সঠিক এই জন্য যে মাদ্রাসায় যেটা শেখানো হয়, যেই জি, বইগুলো শেখানো হয়, এগুলো খুব ভালোভাবে শেখানো হয়, এবং মাদ্রাসা অনেক মেধাবী দরিদ্র ছেলে মেয়েরা যায়, এরা অনেক শেখে। আমি তো সারা জীবন মাদ্রাসা ছেলে মেয়েদের সাথে কথা বলি, আমি চাই, আমার এটা খুব ইন্টারেস্ট ওরা কিভাবে তৈরি হয়। কিন্তু যেটা সে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান মাদ্রাসা শিক্ষার মানের চেয়ে খারাপ, এটাও সত্য। কিন্তু যে জিনিসটা সলিমুল্লাহ গোপন করতেছে, যে
যাই তৈরি হচ্ছে সেই প্রোডাক্টটা তো হচ্ছে জঙ্গি, এবং সে হিন্দু ঘৃণা এবং ভারত ঘৃণা হলো তার, সে মনে করে যে এই নিয়ে সে আসে। আজকে ইউনুস কেন ক্ষমতায় টিকে আছে? কারণ ইউনুস যাদেরকে নিয়ে আসে এরা সবাই বাংলাদেশের মানুষের যে ব্যাপকভাবে ভারত ঘৃণা এবং হিন্দু ঘৃণাটাকে যে তারা ভালোবাসে, এই ভালোবাসাটাকে তারা ফিড করতেছে। এই ভালোবাসাটা যাতে আরো বৃদ্ধি পায়, অর্থাৎ হিন্দু ঘৃণা এবং ভারত ঘৃণা যাতে আরো বৃদ্ধি পায়, সেই সব কার্যক্রম কিন্তু ইউনুস এবং তার জঙ্গিরা করছে। এবং এই ঘৃণা যে এই যে একটা ছেলে এখানে বললো, ছেলেটা ওইখানে আমরা ফিরে আসি, সে কি তাকে জিজ্ঞেস করেন, ও তো এখানে আসলে আপনি যুক্তও করতে পারেন, আমরা তাকে জিজ্ঞেস করি তুমি যে বললা না শেখ হাসিনা বিক্রি করে নাই, আমরা তো জানি যে এরা শেখ হাসিনা বিক্রি করেছে এটাই বলতো, কিন্তু এখন বলছে যে তার বাপ বিক্রি করেছে। ওকে, শেখ মুজিবুর রহমান সাহেব কিভাবে ভারতকে বিক্রি করলো এই কথাটা সে একটু বলুক। বাংলাদেশের কোনো মানুষ আমার সামনে এসে বলুক, আমার সামনে এসে এরা কিন্তু কেউ বলবে না, সলিমুল্লাহ বলবে না, কেউ বলবে না, কারণ ওরা আমার 1 মিনিট কথা শুনলে বুঝবে যে ওরা এইসব বলে আমার কাছে, ওরা যে মিথ্যুক, ওরা যে ধোকাবাজ, এইটা বোঝার সক্ষমতা আমার আছে। সেটা পাবলিকলি আমি ওদেরকে কাউন্টারও করতে পারি, কিন্তু ওরা এখানে আসবে না। কিন্তু ওরা যায় কার কাছে? ওরা যায় এমন লোকজনের কাছে যারা এগুলা বোঝার সক্ষমতা রাখে না। তো আমরা যেটা আবারও বলতে চাই, আমাদের কাছে যদি জঙ্গি ইউনুস গত 9 মাসে একটা জায়গায় প্রমাণ করতে পারতো, দেখেন ওরা তো ওইটাও প্রমাণ করতে পারতো। জঙ্গি আসিফ নজরুল কি করেছে? সে বলেছে না যে 26 লক্ষ লোক বাংলাদেশের ছেলেরা মেয়েরা বিশ্ববিদ্যালয় পাশ করে এরা রাস্তায় রাস্তায় ঘুরে, আর শেখ হাসিনা 26 লক্ষ বাংলাদেশ ইন্ডিয়ানদেরকে চাকরি দিয়েছে। এটা কিন্তু আমরা বিশ্বাস করি যে আসিফ নজরুল সাহেব একজন শিক্ষক মানুষ। তিনি যখন টক শোতে বা বিভিন্ন অনুষ্ঠানে এসব কথা বলেন, দেশের মানুষ কিন্তু, আমরা তখন হাহাকার করেছিলাম যে আসলে দেশের মানুষের চাকরি নেই, দেশের ছাত্রছাত্রীদের চাকরি নেই, উনি 26 লক্ষ মানুষ ভারতীয় এখানে চাকরি দিয়ে দিয়েছেন। এটা কিন্তু সবাই বিশ্বাস করেছে। একটা তো একটা 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 ইয়ে নিয়ে তানভীর হায়দার তিনি বলেছেন সস্তা জনপ্রিয়তার রাজনীতি হলো ভারত বিরোধী। মুন্না, সস্তা রাজনীতির সস্তা সস্তা জনপ্রিয়তার রাজনীতি হলো ভারত বিরোধিতা করা। যাদের কোনো রাজনৈতিক আদর্শ ও দেশপ্রেম নাই তারাই শুধুমাত্র এই অপরাজনীতি করে। জি, তানভীর হায়দার, আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, তিনি ওই যারা সস্তা রাজনীতি করে তাদের কথা বলেছেন। জি, ভারত বিরোধিতার মেনই হলো যে ভোট আদায় করা। যেহেতু বাংলাদেশে 1975 সালের পর থেকে ব্যাপক হারে মানুষ প্রচুর সাম্প্রদায়িক হয়ে গেছে, এদের ভোটটা পেতে হলে ভারত বিরোধিতা করতে হবে। এই যে জঙ্গিরা মাহমুদুর রহমান, ইলিয়াস, হ্যাঁ মাহমুদুর রহমান আমার বিশ্বাসও করে, বিকজ মাহমুদুর রহমান, ইলিয়াস এরা একেবারে ছোটবেলা থেকে শিখে এসেছে যে হিন্দুদের ঘৃণা করতে হবে, না হলে বেহেশতে যাওয়া যাবে না। পিনাকি, হ্যাঁ পিনাকি সাহেব বেহেশতে যাবে, হ্যাঁ, বেহেশতে যাবে। মূল হলো উনি তো অলি। বাংলাদেশের বড় একটা অংশের মূল সমস্যা হয়ে গেছে ওদের বেহেশতে যাওয়া। যে বেহেশতে যাওয়ার জন্য এরা ভারত ঘৃণা করে এবং হিন্দুদের ঘৃণা করে, ওদের বিশ্বাসে এটাই, সবকিছুর পেছনের বিশ্বাস হলো এটা। আর রাজনীতিবিদরা এবং যেসব মৌলবাদীরা রাষ্ট্রীয় ক্ষমতা চায় তারা এইটাকে ক্যালটিভেট করছে, এটাকে ফ্লেয়ার করছে। কারণ হলো যে তাদের সমর্থনটা তারা সহজেই পেয়ে যায় ভারতের বিরুদ্ধে কথা বললে। কিন্তু ভারতের বিরুদ্ধে যতগুলো কথা বলে আমি কোনো কথার সত্যতা পাইনি। আমাকে কেউ বলুক, আপনি বলুন, আপনি যদি তাদের হয়ে বলতে পারেন যে এই জিনিসটা তো সত্য, আমাকে জিজ্ঞেস করুন। হ্যাঁ, ওই যে ভারতে তো দাঙ্গা হয় মাঝে মধ্যে, মুসলিম নিধন বা গরুর মাংস, গরু খাওয়া, এগুলো নিয়ে অনেক সমস্যা ভারতে তৈরি হয়। সেটা নিয়েও তো আমাদের বাংলাদেশে একটা অভিযোগ আছে। বাংলাদেশ মানুষ যে মুসলিম সম্প্রদায়কে ভারত দেখতে পারে না বা পছন্দ করে না। জি, ভারতে যে সাম্প্রদায়িকতা নেই সে কথা তো আমি বলবো না, সাম্প্রদায়িকতা আছে, কিন্তু ভারত রাষ্ট্রটা এতই বড়, এত কিছুর পরেও সেখানকার একটা মুসলিম নাগরিক তার রাষ্ট্রকে ভালোবাসে। সে জানে যে এই সাম্প্রদায়িক রাষ্ট্রেও আমার ভবিষ্যৎ বাংলাদেশের মানুষের চেয়ে ভালো। আপনি কোনোদিন পাবেন না ভারতের একজন মুসলমান বাংলাদেশে আসছে, দেখবেন বাংলাদেশের হাজার হাজার হিন্দু কিন্তু ভারতে চলে গেছে, প্রতিদিনই যাচ্ছে। তাহলে বাস্তবতাটা কি হলো? বাস্তবতা হলো যে ভারতে সাম্প্রদায়িকতা থাকা সত্ত্বেও একজন মুসলমান নিরাপদে ভারতে বসবাস করতে পারে। হ্যাঁ, কেউ যে কাউকে যে মেরে ফেলা হয়নি, কিছু হয়নি সেটা বলছি না, বাট সংখ্যাটা দেখতে হবে। ভারতে একজন মুসলমান চাইলে কত উপরে উঠতে পারে। আপনি দেখেন কয়দিন আগে যে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ হলো, সেখানে সবচেয়ে যেই অফিসারটাকে সম্মান করেছে পুরো ভারতবাসী,
হিন্দুরা হিন্দুদের মতো তাকে মা সরস্বতী, দেবী দুর্গা অনেক কিছু ডেকেছে। একটা মুসলিম মহিলা, আপনি খেয়াল করেছেন কিনা, হুম, 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 সেনাবাহিনীর হুম, যে হুম। যিনি যিনি স্পোক্স পারসন ছিলেন। জি, জি, জি। হ্যাঁ, তো ভারতে আচ্ছা, মুসলমান ভারতের মুসলমানের সংখ্যা কি বাংলাদেশ থেকে বেশি? পাকিস্তানের চেয়েও বেশি হতে পারে, শুধু বাংলাদেশের চেয়ে বেশি তো অবশ্যই কোনো ভাবেই, এটা আমি জানি না এক্স্যাক্টলি, বাট সংখ্যাটা এত বড় যে এটা আমাদের আমাদের পাকিস্তানের বাংলাদেশের সবার মূল পপুলেশন তো প্রায় সমান, পাকিস্তানের 2-1 কোটি বেশি, ভারতেরও অনুরূপ। সুতরাং এইটাও কিন্তু মৌলবাদীরা বোঝে না, যে আমরা যদি হিন্দুদের ঘৃণা করি তাহলে তো এই ইম্প্যাক্টটা ভারতের এই যে 20-22 কোটি মুসলমান আছে তাদের উপরও পড়ে নেগেটিভলি। তার আমি যদি এই মুসলমানগুলাকেও ভালোবাসি তাহলে তো আমি ভারতকে কম ঘৃণা করব, তাই না? কারণ আচ্ছা, সেখানে তো আচ্ছা। আমি যদি ঘৃণার দৃষ্টিতেও দেখি, সাম্প্রদায়িক দৃষ্টিতেও দেখি, তাহলে তো আমাকে ওইটা হিসাব করা উচিত যে ওখানে এতগুলা মুসলমান আছে। জি, কিন্তু জি। আপনি যখন জঙ্গি মৌলবাদী হয়ে যাবেন, আপনার মাথার মধ্যে যুক্তি থাকবে না, থাকবে শুধু ঘৃণা আর ঘৃণা। এই ঘৃণার চাষ করে আজকে বাংলাদেশকে এই পর্যায়ে নিয়ে আসা হয়েছে। যা যাই হোক, আমরা এখানে এটা থামিয়ে আমাদের তাহলে ঘৃণার যে চর্চা সেটা বন্ধ করতে হবে, এবং আমরা যদি আর ভারতকে নিয়ে বেশি কথা বলি তাহলে আমাদের এই অনুষ্ঠানও ভারতের কাছে বিক্রি হয়ে গেছে মনে করা হবে। যাই হোক, আমরা সেটা এখন আর সে প্রসঙ্গে যেতে চাই না, ভারত প্রসঙ্গ বাদ। আমরা শান্তি চাই। আমরা আসলে আপনার মধ্যে যে ঘৃণার শব্দটি এসছে, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান কারোর মধ্যে কোনো ঘৃণা চর্চাটা যাতে কন্টিনিউ না হয়, সেটি পৃথিবীর জন্য শান্তি। আরেকটা বিষয় হচ্ছে, আমরা কি একটু কমেন্টস করে কিছু কমেন্টস একটু নিতে পারি? জি, জাহিদ হোসাইন আবারও আছেন সরব অত্যন্ত। জাহিদ সাহেবকে অনেক ধন্যবাদ, আমাদের অনুষ্ঠানটি তিনি দেখছেন। আপনি একটু শেয়ার করে দেবেন প্লিজ। ইসমাইল সাহেব, আপনাকে স্মাইল শোতে মানায়, কিন্তু কি বস্তা পচা আলোচনা করে বেশি সুবিধা করতে পারবেন না? না, সুবিধা করার চেষ্টা করছি। এখন আপনারা যদি দেখেন তাহলে সুবিধা হবে। জাহিদ সাহেব এবং আরো অনেকে যদি এরকম থাকেন তাহলে অনুষ্ঠানটা ভালোই হবে। আমরা মুন্না আরেকটা কমেন্টস দেখাও। জাহিদ সাহেবকে অনেক ধন্যবাদ। জাহিদ সাহেবের কমেন্টস আসলেই দেখাবা। লাকি আহমেদ, তিনি বলছেন ইউনূস এসে বিশ্বের মধ্যে বাগড়া লাগিয়ে দিচ্ছে, আমাদের দেশটাও শেষ করে দিচ্ছে। ধন্যবাদ লাকি আহমেদ আপনাকে। তানবীর হায়দার বলছেন, ভারতের কাছে যদি দেশ বিক্রি হয়ে থাকে, এই দলিলটা কার কাছে? দেশ বিক্রির দলিলটা কেন জাতির সামনে প্রকাশ করা হচ্ছে না? উনি আবার জায়গা জমির বিশেষজ্ঞ, মানে দলিল চাচ্ছেন। সজীব ওয়াজেদ, জয় ফ্যান্স, জামাত শিবির, হেফাজত হিজবুতি জঙ্গিরা মুসলমান নয়, এরা এজিদি মুনাফেক। ধন্যবাদ আপনাকে। এরপরে রয়েছেন অমিত হাসান, তিনি বলছেন সময়ের সেরা বুদ্ধিজীবী প্রিয় হারুন ভাই, আপনার কথা বলেছেন, ধন্যবাদ আপনাকে। খন্দকার ইলিয়াস, নব্য জঙ্গি থেকে বাংলাদেশকে বাঁচাও, ধন্যবাদ খন্দকার ইলিয়াস। এবং এরপরে নেসার আহমেদ, খুব ভালো একজন আলোচক এনেছেন, ধন্যবাদ আপনাকে। এরপরে রয়েছেন নেসার উদ্দিন, আওয়ামী লীগ ছাড়া কোনো অবস্থাতেই নির্বাচন নয়, ধন্যবাদ আপনাকেও। আরো আমরা একটু কমেন্টস পড়লে দর্শক খুশি হন, তারা লেখেন বিভিন্ন সময়, এই জন্য। মাওলানার দায়, আজ কি সলিমুল্লাহ জাহিদ হোসেন নামে নামে কমেন্টস চালাচ্ছে? আচ্ছা, আচ্ছা, ধন্যবাদ আপনাকে। মিশাদ মেহেদী, নিশাদ মেহেদী, তিনি বলছেন বর্তমান সরকার দুর্নীতিবাজদের অভয়ারণ্য, ধন্যবাদ আপনাকে। ফজলুল হক লন্ডন বৈঠকে নির্বাচনের রূপরেখায় ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা ছিল না। হ্যাঁ, এটা আবার কি বললেন? ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা ছিল না। মোহাম্মদ মাসুদ, হিন্দু মুক্ত বাংলাদেশ চাই, এই উনি হিন্দু মুক্ত বাংলাদেশ চাচ্ছেন। আচ্ছা, তো হিন্দুরা কি বাংলাদেশে জন্মগ্রহণ করে নাই? এটা কি? আচ্ছা, ঠিক আছে, আপনি মুক্ত করে দেন, আপনার এলাকা থেকে শুরু করুন। কিউ বার্ড স্টেশন, ভাই মাদ্রাসা নিয়ে সমস্যা নেই, সেটাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মনিটরিং এর আওতায় আনতে হবে, ধন্যবাদ আপনাকে। রুমি, ঢাকা বিশ্ববিদ্যালয় তো এখন মাদ্রাসা না, আমি পরিচিত হলে ভালো হতো। মাদ্রাসার না, আমি পরিচিত হলে ভালো হতো। জি, জি, ধন্যবাদ। আচ্ছা মুন্না, তুমি কমেন্টস গুলো দেখাতে থাকো। মৃণাল ঢালি, তিনি বলছেন প্রথম এনিমি হিন্দু, দ্বিতীয় এনিমি ইহুদি, তৃতীয় এনিমি খ্রিস্টান। বাপ রে বাপ! এটা কি মন থেকে বলছেন মৃণাল ঢালি? প্রথম এনিমি হিন্দু, দ্বিতীয় এনিমি ইহুদি। আচ্ছা, ঠিক আছে। বাপ রে বাপ! এগুলো আচ্ছা, সকল মানুষের একসাথে বসবাস করার সারা পৃথিবীতেই তো নিয়ম দেবে। আচ্ছা, সেলিম ফ্রেন্ডস ইউএস, আসিফ নজরুল হলো বিশ্ববিদ্যালয়ের বাটপার। ধন্যবাদ আপনাকে স্যার, আপনার কাছে আবারও আসি। জি,
যে আপনারা তুমি দেখাইতে থাকা হারুন ভাই আমাদের অনুপ্রেরণা দেয়, সাহস দেন, আশা দেন। আপনি আওয়ামী লীগ সম্পর্কে অনেক সমালোচনা করছেন, অনেক কথা বলছেন, গঠনমূলক কথাই বলছেন, বিভিন্ন যেগুলো আওয়ামী লীগ নেতৃত্বের বলা উচিত সেগুলো আপনি বলছেন। এমনি আপনি চান সেই কথাগুলো তারা বলবেন, তৃণমূল সম্পর্কে বলবেন, আওয়ামী লীগের কি কি ফল্ট আছে, কি কি তাদেরকে দোষারোপ করা হয়েছে অতীতে, সেগুলো ব্যাখ্যা করার জন্য আপনি সেই রকম একটা দায়িত্ব পালন করছেন। আপনার কাছে এখন আমি যেটা জানতে চাইব, গণহত্যাকারী শব্দটি নিয়ে একটা কথা একটু বলতে চাই। শেখ হাসিনাকে গণহত্যাকারী বলা হয়েছে। শেখ হাসিনা কখন কিভাবে গণহত্যাকারীর হিসেবে পরিচয় দিয়েছেন সেটি যদি আপনি একটু ব্যাখ্যা করেন, এবং সারা দেশের মানুষ মনে করে যে আওয়ামী লীগ ছাড়া শেখ হাসিনা গণহত্যাকারী। এই ব্যাপারে আপনার কোনো বক্তব্য আছে কিনা? এবং আচ্ছা, এটার আগে আমি একটু ওই জায়গাটায় আসি। অনেকে বিরক্ত হয় যে কেন বারবার আমরা এখন এই প্রশ্নগুলো তুলছি, এই যে জি, ভারত ঘৃণা ইত্যাদি। আর যে ছেলেটা অনেকটা সুইপিং কমেন্ট করে গেল যে আপনার এই বস্তা পচা চলবে না। জি, দেখেন, জি। প্রথম কথা হলো এই ছেলেটা পুরোপুরি একটা জঙ্গি মানসিকতার ছেলে। তার মধ্যে কিন্তু কোনো যুক্তি নেই। যখন আপনি যুক্তি পাচ্ছেন না তখন আপনি একটা সুইপিং কমেন্ট যেটাকে বলে, মানে আপনি একটা গদ বেঁধে দালাল, বলে দিলেন দালাল, আপনার হ্যাঁ, খালা দালাল, খারাপ দালাল। খারাপ। এবং আমার ফেসবুকে এবং টুইটারে এসে এরা গালি দেয়, গালি ছাড়া ওদের কাছে কিন্তু কোনো যুক্তি নেই। আচ্ছা, এবং আচ্ছা। এই যে তিনটা জিনিস আমি বারবার বলবো, আমাকে অপছন্দ করলেও বলবো, যে তিনটা জিনিসের উপর শেখ হাসিনা সরকারকে ফেলে দিল, যে গুম খুন করেছে শেখ হাসিনা সরকার, অর্থনৈতিক দুর্নীতি করেছে এবং ভারতের কাছে বাংলাদেশ বিক্রি করে দিয়েছে, এই জিনিসগুলো তো আওয়ামী লীগ সরকার জবাব দেয় নাই। কিন্তু সেটার কথাও বাদ দেন, কিন্তু 1975 সালের পর থেকে সাম্প্রদায়িকভাবে বাংলাদেশের মানুষকে যেইভাবে অন্তত 40-45 বছর মানুষের মগজ ধোলাই করা হয়েছে, এইটা হয়তো যদি একেবারে ভালোভাবে চেষ্টা করা হয় আরো 45 বছর লাগবে এই জায়গা থেকে উদ্ধার করতে। এবং প্রতিটা মানুষের কাছে প্রমাণ চাওয়া উচিত, তুমি যে বিশ্বাস করো শেখ হাসিনা, আওয়ামী লীগ বা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবাই যে বাংলাদেশটাকে ভারতের কাছে বিক্রি করে দিয়েছে, লেট আস ডিসকাস যে এই প্রমাণটা কই, ওই প্রমাণটা কই। আমি দুটো জিনিস জানি শুধু, কোথায় এই জায়গায় সমস্যা আছে। সীমান্তে যে দুই একটা হত্যাকাণ্ড হয় সেই ব্যাপারে আমার প্রশ্ন আছে, হত্যাকাণ্ডগুলো ভারত না করলেও পারে, কিন্তু অন্যায়টা আইনগতভাবে বাংলাদেশের মানুষই করে, কারণ সেই তো ওই জায়গায় যায়, তাই না? আচ্ছা। ভারতের মাটিতে এসে কিন্তু ভারতীয় সেনারা বা বিএসএফ বাংলাদেশের মাটি। করে না, করে কিন্তু বাংলাদেশিদেরকে তাদের মাটিতে পেয়ে। তো আইনটা কিন্তু বাংলাদেশের মানুষ ভঙ্গ করেছে, যদিও আমি এটা সমর্থন করছি না, কিন্তু আমাকে তো মানে মামার বাড়ির আবদার করলে তো হবে না। জিনিসটা মুসলমানরা সবকিছুকে মামার বাড়ির আবদার হিসাবে দেখে, কিন্তু অন্যায়টা যে সে না, করলো সেটা কিন্তু তার এই এই মাথায়। এই মুহূর্তে আমি আরেকটা কথা বলতে চাই যে হ্যাঁ, এটা কি আইনের আওতায় আনা উচিত নাকি মেরে ফেলা উচিত? এই ধরনের বর্ডারের কোনো আইনের বর্ডার আওতায় কিলিং আনা এর উচিত, মেরে ফেলাকে আমি সমর্থন করছি না, কিন্তু জি, বাংলাদেশিদের দায়টা এখানে অনুচ্চারিত থেকে যাচ্ছে। একটা আচ্ছা। বাংলাদেশি লোক যে ওইখানে যাচ্ছে, সে যে সীমানা ক্রস করছে, তার যে ক্রস করল, ভিসা হ্যাঁ। নাই, সে যে অন্যায় করছে, এই কথাটা কিন্তু এই জায়গায় কিন্তু চাপা পড়ে যায়। আমরা সেটাও তো বর্ডার আমাকে কিলিংটাই শুনি। জি, হ্যাঁ, জি, হ্যাঁ, জি, জি, সেটা তো জি। আমাদের, এইটা একটা ইস্যু। আর একটা হলো ভারত বাংলাদেশের যে নদী ব্যবস্থা আছে, অভিন্ন নদীর পানি, এই দুই জায়গায় ভারত বাংলাদেশ সমস্যা সম্পর্কের সমস্যা আছে, এবং এগুলো শেখ হাসিনার সঙ্গে অনেক বেশি। আপনি যদি আলাদাভাবে একদিন অনুষ্ঠান করেন আমি বলবো তার কি সাফল্য ছিল, কিন্তু বাকি সবগুলো কথা মিথ্যা। মানুষকে যদি এটা ধরে 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 মিথ্যাগুলো দেখিয়ে দেওয়া না হয়, এই ভারত ঘৃণা চলতে থাকবে। আর যতদিন ভারত ঘৃণা চলবে বাংলাদেশে, ততদিন বাংলাদেশের উন্নতি নেই, আচ্ছা, উন্নতি সম্ভব এখন না। এখন আমরা সম্ভব ওই না। জায়গায় আসি, শেখ যে হাসিনাকে খুনি গণহত্যার বানানো, বিষয়টা, জি। গণহত্যার বিষয়টি। দেখেন, যেই পদ্ধতিতে ওই তিনটা ইস্যু বলে বলে যে শেখ হাসিনা সরকার দুর্নীতি করেছে, শেখ হাসিনা সরকার গুম খুন করেছে, শেখ হাসিনা সরকার ভারতকে বিক্রি করে দিয়েছে, প্রথম দুইটার হয়তো 20% 25% সত্যতা থাকবে নিশ্চিতভাবে, পরেরটা পুরোপুরি মিথ্যা। একই পদ্ধতিতে ওরা কিন্তু শেখ হাসিনাকে খুনি বানিয়েছে এবং আন্তর্জাতিকভাবে এটা ছড়িয়ে দিয়েছে, এবং জাতিসংঘের থেকেও এই যে ভলকার তুর্ককে দিয়ে, এই ছেলেটাকে, সে তো নিজেই একটা জঙ্গি, জাতিসংঘে চাকরি পেয়ে গেছে বলে তো সে অজঙ্গি না। সে হচ্ছে, আমি যতদূর জানি, সে একজন টার্কিশ, সে এরদোগান সাহেবের লোক। তো এই ধরনের মৌলবাদী লোকজনকে দিয়ে মিথ্যা একটা ইয়ে করলে তো হবে না, আমাদের এগুলো ভালো করে দেখতে হবে। দেখুন, শেখ হাসিনাকে আপনি কিভাবে খুনি বলবেন? শেখ হাসিনা ছিলেন একটা নিয়মতান্ত্রিক সরকারের প্রধান, আর জুলাই আগস্টে
জঙ্গিরা কি না করেছে সেটা আমরা দেখেছি না? এখন তো জঙ্গিরা নিজেরা স্বীকার করেছে, তারা মেট্রো রেল জ্বালিয়ে দিয়েছে, তারা পুলিশ হত্যা করেছে, এগুলা জঙ্গিরা সব স্বীকার করেছে, তারা নিজেরা মানুষ হত্যা করেছে। এবং আজকে শুনলাম যে 1400 খুনের কথা একজন বলছিল, আমার ধারণা খুনের সংখ্যা অনেক কম, 1400 না। আমি এক জায়গায় শুনলাম সেখানে 1000 খুন হয়েছে স্নাইপার দিয়ে। তো এইগুলো সব কিন্তু জঙ্গিরা খুন করেছে। যখন এগুলো কেউ শেখ রাষ্ট্র, হাসিনাও তো করাতে পারে, শেখ হাসিনাও তো করাতে পারে, না, নাহলে এটা শেখ গণহত্যাকারী আমরা হাসিনা সবাই মেনে করায়নি, নিচ্ছি শেখ কেন? হাসিনা করায়নি। জিনিসটা পুরোপুরি ওনার উপর মিথ্যা। আমি তো এখনো বলতে চাই এই পুরো জিনিসটার উপর একটা আন্তর্জাতিক তদন্ত হোক। ইউনুস কেন সেটা করাচ্ছে না যদি শেখ হাসিনাকে এইভাবে খুনি প্রমাণ করা যায়? জাতিসংঘ তো কারণ ইউনুস করেছে একটা। জানে যে জঙ্গিরা এই খুনটা করেছে, ইউনুস তো বরাবর জঙ্গিদের থেকে সাথে কানেক্টেড। এই জন্য সে কিন্তু ওদেরকে ডেকেও এনেছিল। এমনকি জাতিসংঘের যে মিথ্যা রিপোর্ট তৈরি করেছে সেইটা পড়লে যে কেউ বুঝতে পারে, যদি মানুষের বোধ বুদ্ধি থাকে, এটা একটা মিথ্যা। ওই রিপোর্টেও কিন্তু এমন কিছু কথা আছে যেটা ইউনুসের বিরুদ্ধে যায়, এবং পরবর্তীতে দেখা গেছে ইউনুস তার ফেভারে এত বড় একটা রিপোর্ট পেয়েও কিন্তু সে আর ওই জায়গায় যায় নাই। কারণ হলো সে জানে যে আর একটু ক্যাচো করতে সাপ বের করলে সব বের হয়ে যাবে। আবার শেখ হাসিনার কথায় ফিরে আসি। শেখ হাসিনা ছিলেন দেশের প্রধানমন্ত্রী, তার দায়িত্ব ছিল আইন শৃঙ্খলা রক্ষা করা। যখন আইন শৃঙ্খলা ভঙ্গ করবে এমন কাউকে যদি আপনি সেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে যদি কেউ মৃত্যুবরণ করে, সেটা কখনোই খুন না, সেটা আইনের মধ্যে যাওয়া হয়েছে। কিন্তু জঙ্গিরা যে খুনগুলো করেছে ওইটাই গণহত্যা। এবং বিশেষ করে 5 আগস্ট থেকে যেসব খুনগুলো এখন পর্যন্ত হয়েছে কোনোটাও কোনো আইনের আওতায় হয় নাই। এটা যদি আপনি আন্তর্জাতিক আদালতে যান, আপনি যদি এটার আন্তর্জাতিক তদন্ত করেন, প্রতিটা জিনিস দেখবেন পুরো ব্যাপারটার জন্য দায়ী হবে জুলাই আগস্টের জঙ্গিরা, এবং ইউনুস হবে এটার প্রধান আসামি। কিন্তু মানুষের মগজে একেবারে শুরু থেকে দিয়ে দেওয়া হয়েছে শেখ হাসিনা খুনি, শেখ হাসিনা খুনি। এবং অনেকে এখনো এটা বলে। এইটা ঠিক একই পদ্ধতিতে তথ্য সন্ত্রাসের মাধ্যমে মানুষের মগজ ধোলাই করা হয়েছে। একটা নিয়মতান্ত্রিক প্রধানমন্ত্রী, তিনি রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনীকে বলবেন তোমরা আইন শৃঙ্খলা রক্ষা করো। দেখেন, কোনো জায়গায় 1000 কোটি পাঁচ আন্তর্জাতিক কোনো আইন নাই যেখানে 5 লাখ মানুষ খুন হয়ে গেল সেটাকে আপনি বলতে পারবেন, কি বলে, গণহত্যা বলতে পারবেন, এরকম কোনো নাই। যদি সিচুয়েশন ডিমান্ড করে, রাষ্ট্রের আইন রক্ষা করতে গিয়ে আপনি এখানে খুনের সংখ্যা কোনো ইম্পর্টেন্ট না, একটা খুনও গণহত্যা হতে পারে, ইত্যাদি হতে পারে। আবার 5 লাখ মানুষের খুনও সেটা হবে না যদি সেটা আইনের আওতায় করা হয়। রাষ্ট্র যদি আইনের আওতায় কিছু করে সেটা কখনো গণহত্যা নয়। আপনি কি রাষ্ট্রের মনে তখন, করছেন তখন রাষ্ট্র আক্রান্ত হয়েছিল, তখন আইন রাষ্ট্র শৃঙ্খলা তো বাহিনীর পুরোপুরি দায়িত্বই ছিল আক্রান্ত। হ্যাঁ, রাষ্ট্রকে সেভ করা? রাষ্ট্রকে সেভ করাই হলো রাষ্ট্র। বরঞ্চ রাষ্ট্রের, আমরা যেটা বুঝি, সেনাবাহিনী জঙ্গিদের ফাঁদে পা দিয়েছে, যে তারা বললো যে আমরা মানুষের উপর হত্যা চালাবো না, কিন্তু মানুষ তো ছিল সব, এটা পুরোটাই ছিল একটা জঙ্গিদের ষড়যন্ত্র। আজকে মাহফুজ আলম যখন বলে ফেলে ক্যাবিনেটে বসে যে এটা শেখ হাসিনাকে ফেলানোর একটা ষড়যন্ত্র ছিল, এরপরে তো বাংলাদেশের সশস্ত্র বাহিনীগুলার জাতির কাছে ক্ষমা চেয়ে ইউনুস এবং এই জঙ্গিগুলোকে অ্যারেস্ট করা উচিত ছিল, যেহেতু সেনাবাহিনী প্রধান বলেছেন যে উনি 5 তারিখ উনি দায়িত্ব নিয়েছেন। অপরাধীরা অপরাধ স্বীকার করার পরেও যদি তাদেরকে সমর্থন দিয়ে যায় কোনো রাষ্ট্রীয় বাহিনী, সেটাকে ইতিহাসের গড়ায় তাদেরকে, কাঠগড়ায় তাদেরকে একদিন না একদিন দাঁড়াতে হবে, তাদেরকে তার জবাবদিহিতা করতে হবে। আপনারা দেখেন, আমরা জীবদ্দশাতে এটা দেখে যাব। আমি আবার আসি, শেখ হাসিনাকে কেন এখানে বলা হচ্ছে খুনি, এবং এই জিনিসটা জঙ্গিদের, বাংলাদেশে জঙ্গিদের এবং মৌলবাদীদের কার্যক্রমকে যদি আপনি শুরু থেকে বিশ্লেষণ না করেন, আপনি শেখ হাসিনাকে খুনি বলা এবং বানানোর বিষয়টা বুঝতে পারবেন না। আপনি দেখেন, শেখ হাসিনা সরকারের মূল ত্রুটি বলেন, বাংলাদেশের মানুষের কাছে অপরাধ বলেন, সেটা ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে গুরুত্ব না দিয়ে সেটাকে প্রতিষ্ঠিত না করা, সেটাকে কায়েম না করা। এইটা ছিল শেখ হাসিনা সরকারের একমাত্র দুর্বলতা। আর মানুষ যেটা চায় অর্থনৈতিক উন্নয়ন, সেখানে শেখ হাসিনা সরকার ছিলেন 100 জায়গায় 200% সফল ছিলেন। আমি আবার ওই জায়গাটায় আসি, কিভাবে জিনিসটা হলো। দেখেন, মুক্তিযুদ্ধের চেতনা যারা এটাকে স্টাবলিশ করবে, তারা কিন্তু নীরব ছিল। মৌলবাদী স্বাধীনতা বিরোধীরা মুক্তিযুদ্ধের চেতনাটাকে একটা গালিতে পরিণত করছে। একটা এই শব্দটা আপনি এমন এমন সময় চলে এসেছিল যে গণজাগরণ মঞ্চের পরে এটা আমরা বলতেও লজ্জা পাবো, এমন একটা পরিস্থিতিতে প্রচারণায় নিয়ে আসছিল কি চেতনাবাজি, চেতনাজীবী, ইত্যাদি ইত্যাদি। আওয়ামী লীগ সরকার কিন্তু এগুলা নিয়ে কোনো কথাই বলে নাই, তারা কিন্তু এগুলোর উত্তরও দেয় নাই। শাহবাগে ভাই যারা ভাই গণজাগরণ মঞ্চ করেছে এগুলাকে গালি তৈরি করেছে শাহবাগ। যে মুন্না একটু একটা আপনাকে মুন্না একটু আগের যে কমেন্টসটা একটু দেখাতে পারো কিনা, একটু আগে
এই যে ইফতেখার জাবের টাকলা ওনারে জিগান ভারত বাংলাদেশের হিন্দুদের নিয়েও কথা বলে। ভারত বাংলাদেশের হিন্দুদের নিয়ে কথা বলে, কই মুসলমানদের ব্যাপারে পজিটিভ কিছু বলে না। ও আপনাকে বলছে। আর টাকলা আচ্ছা, টাকলা বলছে আমারে, আপনার হুম, চুল আছে আমার নাই। উনি টাকলা বলতে শান্তি পায়। জাবের সাহেব আপনাকে ধন্যবাদ, খুবই ভালো। আপনার বংশে মনে হয় কেউ নেই টাকলা। আচ্ছা, না থাকুক বা না থাকুক, আপনি আমারে বলছেন, এটা স্বাগত জানাই। কিন্তু অনুষ্ঠানটা দেখেন। আচ্ছা, আপনি হিন্দুদের বিষয়ে বলছেন কিন্তু মুসলমানদের ব্যাপারে কোনো কিছু বলেননি। আচ্ছা, আমরা এদিকে যেতে চাই না। আপনার ওনার কমেন্টসটা পড়লাম, ভালো লেগেছে। আপনাকে ধন্যবাদ। একটু দেখতে থাকুন। আপনি ওই যে হ্যাঁ, গণহত্যার বিষয়ে যে কথা বলছিলেন বলেন প্লিজ। হুম। তারা যেইভাবে মানুষের মগজ ধোলাই করেছে, এবং এই মগজ ধোলাই প্রক্রিয়ায় পিনাকি, মাহমুদুর রহমান, ইলিয়াসদের সবচেয়ে সাকসেস কি জানেন? এরা আওয়ামী লীগের লোকজনেরও মগজ ধোলাই করে ফেলেছে। এরা ও যে শুধু আচ্ছা, আচ্ছা। জঙ্গিদের মগজ ধোলাই করেছে তা না, এরা আওয়ামী লীগের নেতাকর্মীদের মগজ ধোলাই করেছে বলেই কিন্তু 5ই আগস্ট হতে পেরেছে। সেই মগজ ও ধোলাই করার ওদের প্রক্রিয়া ছিল অপপ্রচার, মিথ্যা। সেই মিথ্যাগুলা কি ছিল? যে মুক্তিযুদ্ধের চেতনাকে চেতনাবাজি বলে গালি দেয়া। আমরা লজ্জা পেয়ে জি, গেছি, জি, আমরা কিন্তু জি। আমাদের বক্তব্য তুলে ধরি নাই না, এখন শিশুদের কিন্তু আর সামনেও কেউ না। বলতে চায় না, কথা সত্য। হ্যাঁ, এখন আর মুক্তিযুদ্ধ চেতনা এগুলা চেতনা এখন বাদ। এখন এখন তো বলাই না, যাবে না, না, না। বললে ও মেরে ফেলবে। তারপরে আরেকটা, এই যে শাহবাগে যারা গণজাগরণ মঞ্চ করেছে, গণজাগরণ মঞ্চকে শাহবাগী এই গালি শুরু করেছে। শাহবাগী। শাহবাগী, চেতনাবাজি, আরো অনেক গালি আছে। শেখ হাসিনাকে তো কত ধরনের গালি দেয়। ঠিক যেই পদ্ধতিতে আওয়ামী লীগ সহ সবার মগজ ধোলাই করলো এইসব মিথ্যা অপপ্রচারে, একই পদ্ধতিতে তারা শেখ হাসিনাকে খুনি বলে বলে জাতির মগজ ধোলাই করেছে। কিন্তু আপনি আইনের বেসিসে যান, যুক্তির বেসিসে যান, সেখানে শেখ হাসিনার কোনোই দোষ নেই। দোষ পুরোটাই পড়বে ইউনূস এবং তার জঙ্গিদের। যদি আজকে একটা আন্তর্জাতিক ভাবে পুরো জুলাই জুলাই আগস্টের ঘটনাটার যদি একটা নিরপেক্ষ তদন্ত হয়, কোনো ধরনের জাতিসংঘে চাকরি করুক আর যেখানে চাকরি করুক, ভলকার টুর্কের মতো কোনো জঙ্গিকে দিয়ে নয়, একেবারে সঠিক ভাবে নিরপেক্ষভাবে যদি কোনো তদন্ত করানো হয়, তাহলে ইউনূস এবং তার জঙ্গিরা ওখানেই ফেসে যাবে। ওদের ওখানেই আন্তর্জাতিক আদালতে ওদেরকে বিচার করা যাবে। আর ওরা যে 5ই আগস্ট থেকে 8ই আগস্ট পর্যন্ত সবগুলোকে ইন্ডেমনিটি দিয়ে দিল, এটা তো পৃথিবীতে এই যুগে কোনো সভ্য সমাজে সম্ভব নয়। একমাত্র বাংলাদেশের মতো একটা জঙ্গি সমাজে এটা সম্ভব। আচ্ছা, আচ্ছা, আপনার অনেক বক্তব্য শুনলাম, সুন্দর আলোচনা। আমরা এগুলো শুনতে চাই এবং আরো আমরা এর পরবর্তী পর্বে আমরা ফ্যাসিস্ট নিয়ে আলোচনা করব। ফ্যাসিজম আসলে কি, ফ্যাসিস্ট কারা? আমরা আবার দর্শকদের একটু কমেন্টস নেই। হাবু ভাই, হারুন ভাইয়ের কাছে প্রশ্ন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উৎপাতের পেছনে কি চীন এবং ভারতের হাত আছে? আচ্ছা, এটা একটা ধন্যবাদ হাবু ভাই আপনাকে। দেন উত্তর, না, তুমি একটু দেখাতে থাকো। ওই যে কেউ বলছেন ভারতে মুসলিমের সংখ্যা, হিন্দুদের সংখ্যা, পাকিস্তানে মুসলিমের সংখ্যা, রুমি সেই রকম। সো এই রকম মানে জঙ্গি গোষ্ঠী শেখ হাসিনা ম্যাডাম নিজেই তৈরি করেছে, এতে কোনো ভুল নেই। ও হ্যাঁ, এটাও কিন্তু এক ধরনের কথা আছে। তখন কিন্তু আওয়ামী লীগ সরকারই নানানভাবে আওয়ামী লীগ সরকারের মন্ত্রী এমপিরাও কিন্তু হুজুরদের পাশে বসে ওয়াজ শুনেছেন, ওয়াজের আয়োজন করেছেন এবং সেখানে বলা হয়েছে শেখ হাসিনা খুনি, গণহত্যাকারী। এখনো বলা হয়। ওখানে আওয়ামী লীগের ছাত্ররাও বলে হ্যাঁ, হ্যাঁ, গণহত্যাকারী। তাদের আপনার দৃষ্টিতে যাদের মগজ ধলাই করা হয়েছে আওয়ামী লীগের ছেলে মেয়েদেরও। ফজলুল হক, ৮০০ লুটের অস্ত্র জঙ্গিদের কাছে আছে। জঙ্গিরা মুসলিম নয়, হিন্দুও নয়। রাজাকারের ছেলেরা জঙ্গি শুনলে রাগ করে। ধন্যবাদ আপনাকে ফজলুল হক। এম এ মারুফ, ভারতের কাছে দেশ বিক্রি না হলে গত ৫৪ বছর বাংলাদেশ পরাধীন থাকলো কি করে? হ্যাঁ, এইটা আচ্ছা, একটু আমি বলেন। একটু এই প্রশ্নটা এই জায়গাটায় এ আসতে চাই। দেখেন, এটা এই একটু বলেন। ছেলেটাও এটা একটু দেখেন কি পরিমাণ অবুঝ। মারুফ, বাংলাদেশ মারুফ। পরাধীন থাকলো কি করে? এই যে পরাধীনতাটা কোথায়? আপনি, আমি তো এর মধ্যে বিশ্বের অনেক দেশে বসবাসও করেছি। এখন অবশ্য আমি রিফিউজি। ইউনূস ওরা কি আমাকে তাড়িয়ে দিয়েছে। না, ওরা কি স্বীকৃতি দিয়েছে বাংলাদেশকে? না, না, স্বাধীন দেশ কিন্তু মনে করে দেখেন না আপনি ভারতের অঙ্গরাজ্য। বাংলাদেশে বসে একটা মানুষ কিভাবে পরাধীন ফিল করে? তার সকাল থেকে বিকাল পর্যন্ত কোন জিনিসটা তার মনে হয় সে বাংলাদেশের কাছে পরাধীন? দেখেন, ও কিন্তু ওই কি যে ভারতের সুন্দরভাবে হ্যাঁ, বলেছে, হ্যাঁ, এবং এই হ্যাঁ, অপপ্রচার, হ্যাঁ। এটাই কিন্তু অপপ্রচার। পুরো জিনিসটা কিন্তু মিথ্যা এবং একটা ওর কল্পনার জিনিস। হিন্দি চ্যানেল ট্যানেল চলে তো এটা বাংলাদেশকে ভারত ভারত মনে হয়। এখন হিন্দি চ্যানেলগুলো হিন্দি কি এখন চ্যানেল, বন্ধ করছে নাকি না?
না, আমি হিন্দি জানি না। চ্যানেলের এগুলো আসলে ব্যাপক আমাদের মানুষকে কথা বলার আছে। আমি যে বিচ্ছিন্নভাবে কিছু বলি, কিন্তু জিনিসটা আসলে খুবই ফ্যাসিনেটিং একটা বিষয়। সাম্প্রদায়িকতা এবং মৌলবাদ কিভাবে বাংলাদেশকে আচ্ছন্ন করেছে, এই ছেলেটার এই কমেন্টটা কিন্তু খুবই চমৎকার। যে তাহলে অনেকটা তার ধন্যবাদ। তার প্রশ্ন তার উত্তর একসাথে, তার তার নিজের মস্তিষ্কের মধ্যে। এটা কিন্তু সে, হ্যাঁ, ওই যে আমরা আসলে ভারত বিরোধী শুনতে, শুনতে আমাদের ভিতরে আমরা তৈরি হয়ে গেছি। আমরা মনে করি যে ভারত কি জানি, হ্যাঁ? একজনে বলেছে পাকিস্তান এবং বাংলাদেশের মুসলিমের সংখ্যা চেয়েও ভারতে মুসলিমের সংখ্যা বেশি। একজন লিখেছে আরকি। এটা সুন্দর সম্ভাবনাই মিস আছে, আমি ঠিক এক্সাক্ট সম ফিগারটা জানি না, বাট এটা আমিও জানি না। সুন্দর মোটামুটি আলোচনা করার তিনটা জন্য দেশে দুজনকে ধন্যবাদ। এই তিন দেশে মুসলমানের সংখ্যা সবচেয়ে কম বাংলাদেশে, কারণ বাংলাদেশের পপুলেশনটা পাকিস্তানের চেয়ে ছোট তো। আর ও পাকিস্তানের হ্যাঁ, চেয়ে যদি ভারতে মুসলমান বেশি হয়, তাহলে বাংলাদেশের মুসলমানরা এই তিন দেশের মধ্যে সবচেয়ে কম হবে। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, তা তো হবেই, তা তো হবেই। জি। নেসারউদ্দিন ধন্যবাদ। ও কিউ বিট স্টেশন সব ঘৃণার মূল ১৯৭১, এটাকে মুছে ফেললে একদল মানুষ ভারতকেও মিষ্টি খাওয়াবেন। আচ্ছা, ধন্যবাদ তার উপলব্ধির জন্য। জি, নেক্সট। হা 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 আন্তর্জাতিক বাটপার ইউনুস। জি, ধন্যবাদ আপনাকে। মুন্না, একটু ছোট হইলে দ্রুত দেখাও, ছোট হইলে দ্রুত দেখাও। মাওলানার দায় এবার কিন্তু কোরবানির বাজার পুরো ফ্লপ কেন? তৌহিদিরা এই এদের অবস্থা এমন খারাপ কেন? আচ্ছা, ঠিক আছে, ও তৌহিদিদের অবস্থা খারাপ। নেক্সট। নেক্সট হচ্ছে মোহাম্মদ ইব্রাহিম খলিল, ইউনুস নাকি পালাবে। এটা কি সত্য? এটা আমরা জানি না। যাই হোক, অভিষেক সরকার, বাংলাদেশ হবে ১০০% আলেমদের দেশ, হিন্দুদের তাড়াও। ধন্যবাদ আপনাকে। আপনার খুবই ভালো। দেন আবার ওরা মুসলিমদেরকে তাড়াবে, তখন কি হবে বাংলাদেশে? ভারত আল্লাহরা মুসলিমদেরকে তাড়াবে। ৩০ কোটি মুসলিম যদি বাংলাদেশে আসে, আমাদের ঠিক আছে, আমরা ৩০ আর ১৮ কোটি মিলে কত? যাই হোক, আমরা এই সংখ্যাটা ৬৮ কোটি টাকা না, ৪৮, ৪৮। ৪৮ কোটি। হুম। রুমি, ডক্টর বিপ্লবীরা বেঁচে থাকলে আওয়ামী লীগের স্থান এই বাংলার মাটিতে হবে না। সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ, ছাত্রলীগ ব্যবহার করে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করেও ক্ষমতা থাকতে পারেনি। ডক্টর সাহেব ধন্যবাদ। আজাদ চৌধুরী, বাংলাদেশ এখন জঙ্গি গোষ্ঠীর দখলে। ধন্যবাদ আপনাকে। একটু সুচিন্তিত মতামত দেবেন, ভালো লাগবে। এম এ রউফ, যারা বাংলাদেশে অবৈধ ভোটে ক্ষমতা আঁকড়ে থাকে, ভারতের প্রেসক্রিপশনে তাদের জায়গাটাও ভারতেই হলো। আচ্ছা, আমি একটা কথা এখানে আমার বলি, ইসমাইল ভাইয়ের কাছে প্রশ্ন, হিন্দুরা কি গঙ্গার জলে ভেসে এসেছে? তাই তো মনে হচ্ছে। আচ্ছা, আরেকটা কথা বলছি। মুন্না, আগের প্রশ্নটা কি ছিল? আবার ভুলে গেছি। মুন্না, একটু আগে যেটা দেখিয়েছে, যারা বাংলাদেশে অবৈধ ভোটে ক্ষমতা আঁকড়ে থাকে, ভারতের প্রেসক্রিপশনে তাদের জায়গাটাও ভারতে। আমি এখানে একটা কথা বলতে চাই, জায়গা ভারতে হবে। এখনো যদি এখন যারা রাষ্ট্র ক্ষমতায় আছে তারাও যদি সবাই পালায়, তাহলে ভারতেই যেতে হবে। কারণ ভারত ছাড়া আশেপাশে আর কোনো দেশ নেই। যেই যখন যেখানেই পালাই বর্ডার ক্রস করে ভারতে ঢুকবে, ভারত ছাড়া কোনো ব্যবস্থা নেই। এখন অ্যাম্বাসেডর মহোদয়, আপনার কাছে হারুন ভাই অনেক ভালো আলোচনা করে, মোহাম্মদ ইব্রাহিম খলিল। আপনি এই যে ওই অংশটার একটু, নির্বাচন সব ভারতের প্রেসক্রিপশনে হয়েছে, এই বিষয়টি যদি আপনার কোনো বলার থাকে। রিপন, পরিকল্পিতভাবে একটা সুন্দর গতিশীল দেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করা হলো। মোহাম্মদ রিপন, ধন্যবাদ আপনাকে। তারপরে উম 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 মাসুদ রানা, মুন্না, তুমি সবার কমেন্টস দেখাতে চেষ্টা করো। অনেকের অভিযোগ আছে তোমার বিরুদ্ধে। আমরা এক টুকরো জমি কিনলে তার দখল নেয়ার জন্য ব্যস্ত হয়ে যাই। ভারতের নিকট দেশ বিক্রি হয়ে গেল, অথচ ভারত তাদের ক্রয় করা সম্পদ বুঝে নিচ্ছে না। ব্যাপারটা কেমন হয়ে গেল? এখানে রেজিস্ট্রি অফিস ঠিকমতো কাজ করে নাই হয়তো। তারা নকল দলিল, আনিসুর রহমান, ৩০ লাখ বাঙালি হত্যাকারী আমাদের প্রাণের ভাই। আর আমাদের, আচ্ছা, রশিদ হারুন, ১০ মাস বগর বগর কইরা কি লাভ হইল ইসমাইল ভাই? ১০ মাস বগর, কোনো লাভ হচ্ছে না। আমরা চমৎকার খেলা দেখছি বাংলাদেশে। আমাদের রাজা আমাদের উপহার দিয়েছেন, পুরস্কার দিয়েছেন রাজার কাছ থেকে। আমরা সেইটা পেয়েছি। আহমেদুল্লাহ, যারা বলতেছে গণহত্যা কাহাকে বলে সেটা জানে না। সেটা জানে না। মানে গণহত্যার কথা মনে হয় আপনাকে বলেছে সম্ভবত এটা। আহমদুল্লাহ, আমি আসিম ইন্দ্রা, তিনি বলেছেন সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। হুম। হুম।
এইটা আমরা সবাই বিশ্বাস করলে হয়। নাসিরউদ্দিন, বর্তমান আওয়ামী লীগের জনসমর্থন আগের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি। আওয়ামী লীগ ছাড়া নির্বাচন কিভাবে গ্রহণযোগ্য হতে পারে? হ্যাঁ, আগামীতে যদি নির্বাচন হয়ও, যদিও আশঙ্কা আছে, সেই ক্ষেত্রে একটা বড় রাজনৈতিক দলকে বাদ দিয়ে কি নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো সম্ভাবনা আছে? আমরা একটু অন্যদিকে চলে গেলাম, নির্বাচন কেন্দ্রিক আলোচনা। জি, আমি আপনাকে কিছু প্রশ্ন বলবো। করেছি। জি, জি। নির্বাচনের বিষয়টা তো অনেকেই বলছে, নির্বাচন, শেখ হাসিনার সময় নির্বাচনগুলা ইত্যাদি নিয়ে। হুম, শেখ হাসিনা সরকারের সময় যে নির্বাচনগুলা, এগুলার জি, কোনোটা আইনগতভাবে কোনো প্রশ্ন করার সুযোগ নাই। কিন্তু এই নির্বাচনগুলোর ব্যাপারে আপনার নৈতিক দিক থেকে হয়তো কিছু প্রশ্ন করার সুযোগ আছে। কিন্তু আমি যেটা বলবো যে শেখ হাসিনা সরকারের ক্ষমতায় থাকা না থাকা আসলে নির্বাচনের কোনো প্রভাব ছিল না। জি, প্রভাব ছিল শেখ হাসিনা সরকারের উপর যে মিথ্যা অপবাদগুলো দিচ্ছিল, সেগুলো মোকাবেলা করার শেখ হাসিনা সরকারের অদক্ষতা ছিল এটার জন্য মূলত দায়ী। নির্বাচন এখানে কোনো জি, আসলে মানুষের মনে কোনো ফ্যাক্টরি ছিল না। আর ভবিষ্যতে এখন ওই জায়গায় আসি যে নির্বাচনী তো বাংলাদেশের যেসব সুবিধাবাদী ভণ্ড লোকজন মানে এসব নিয়ে কথা বলে, ওরা কিন্তু নির্বাচনের জায়গায় কিন্তু আওয়ামী লীগ সরকারকে সবচেয়ে বেশি বিব্রত করে। কিন্তু আজকে একটা সুযোগ এসেছে এদেরকে জবাব দেওয়ার, যে আপনারা একটা সুস্পষ্টভাবে সত্যিকারের নির্বাচন বাংলাদেশে দেন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আজকে জননেত্রী শেখ হাসিনার যে পরিমাণ জনসমর্থন বাংলাদেশে, আওয়ামী লীগের লোকগুলা যদি সাহস করে আজকে বাংলাদেশে আসে, 1 ঘন্টা মৌলবাদীরা টিকতে পারবে না। কিন্তু এরা কেন আসছে না এটা আমি জানি না, আমার সাথে কারো যোগাযোগ নাই। আর এরপরে যদি কোনো সঠিক নির্বাচনও হয়, সেই নির্বাচনে এখন আওয়ামী লীগ 200 সিটও পেতে পারে। কারণ মানুষ দেখে ফেলেছে যে জঙ্গিরা যা বলে মিথ্যা, ইউনুস যা বলে শতভাগ মিথ্যা। ইউনুস শেখ হাসিনা সরকারের 7 ভাগ ইকোনমিক ডেভেলপমেন্ট, যেটা বার্ষিক জিডিপির প্রবৃদ্ধি, সেটা আজকে বাংলাদেশে 3% নিয়ে এসছে জঙ্গি ইউনুস। এবং ইউনুস যতদিন থাকবে বা এই ধরনের জঙ্গিরা পারমুটেশন কম্বিনেশন করে যতদিন বাংলাদেশে ক্ষমতা থাকবে, ততদিন বাংলাদেশে কোনো বিদেশি বিনিয়োগ আসবে না। বাংলাদেশের মানুষ আরো দরিদ্র হবে, আরো অনিশ্চিত হবে, আরো নানান ধরনের সমস্যা পড়বে। এই অবস্থায় মানুষ অনেক কিছু বোঝে। যদি আজকে বাংলাদেশে কোনো সত্যিকারের ভালো নির্বাচন হয়, আওয়ামী লীগ এমনিতে ক্ষমতায় আসবে। আর আওয়ামী লীগকে বাইরে রেখেই তারা চাইবে এই নির্বাচনটা করতে, কারণ ওরাও জানে আওয়ামী লীগ ক্ষমতায় চলে আসবে, আওয়ামী লীগ ক্ষমতায় আসলে জঙ্গিদের বিচার হবে। ফলে ওরা চাইবে যে কোনোভাবে আওয়ামী লীগকে যতদিন ক্ষমতার বাইরে রাখা যায়। কিন্তু যখন দেশের মানুষ সবকিছু বুঝবে, যখন সে দেখবে যে আর তার পেটে ভাত নাই, তার চাল নাই ঘরের উপর, এবং তার তার চিকিৎসার ব্যবস্থা নাই, তার রাস্তাঘাট সব ভেঙে গেছে, তার ঘরে বিদ্যুৎ নাই, যেটা অচিরেই শুরু হবে, তখন এমনিতে মানুষ শেখ হাসিনাকে ডেকে এনে ক্ষমতায় বসাবে। ইলেকশনের দিকেও তারা তাড়াবে না। আপনারা শুধু অপেক্ষা করুন, ধৈর্য ধরুন। এবং আওয়ামী লীগের কোনো নেতা যদি এটা শুনে থাকেন, আমি বলবো যে ভাই, আপনারা একটু বাস্তবতা বোঝুন। মানুষ অপেক্ষা করে আছে আপনাদের জাগরণের জন্য। আপনারা কোনো ধরনের হীনমন্যতায় আর ভুগবেন না। আপনাদের দোষ ছিল, সেই দোষ তো এখন আর কথা বলে লাভ নাই। এখন 3টা জিনিসের আপনারা সমন্বয় করেন। আমি তাদেরকে বারবার বলবো, যতক্ষণ তারা এটা না করবে, যে আপনাদের কার্যক্রমে মেধা, চিন্তা এবং প্রজ্ঞা, এই 3টা জিনিসের সমন্বয় সাধন করুন, যেটা আপনাদের ব্যবহারে, আচরণে, আন্তরিকতায় কোনো জায়গায় অতীতে ছিল না, যার জন্য আপনাদের পতন হয়েছে। ডিপ স্টেট বলুন আর ওইটাই বলুন, ব্যর্থতাটা আপনাদের। কিন্তু সেই ব্যর্থতাটা এমন নয় যে আপনাকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। ক্ষমা চাইতে হবে আপনার নিজের কাছে, নিজের কর্মীদের কাছে। আপনার কর্মীরা আপনার আপনার অবহেলার জন্য বা আপনার দায়িত্বহীনতার জন্য বিপদে পড়েছে। অনেক মানুষকে জঙ্গিরা রাস্তায় মেরে ফেলেছে, সেটা কিন্তু আপনাদের ব্যর্থতার জন্য। সুতরাং জি। আপনারা মেধা, চিন্তা, প্রজ্ঞার সমন্বয় ঘটিয়ে ফিরে আসুন। মানুষ আপনাদেরকে আবার ক্ষমতায় দেখতে চায়। মুন্না, ওই যে ধন্যবাদ আপনাকে মুন্না। 8-10টা কমেন্টসের আগে রুমি, সম্ভবত রুমি একজন একজন প্রশ্ন করেছিলেন, এটা কি পাওয়া যাবে? রুমি, রুমি। 8-10টা কমেন্টসের আগে জেনিফার রিয়াজ সিনহা, তিনি বলছেন বর্তমান সরকারকে ভারতের সাথে কয়টা গোলামির চুক্তি হয়েছে তা জনসমক্ষে প্রকাশ করতে হবে, কিন্তু সরকার সেটা করতে পারে নাই। হ্যাঁ, এটাও একটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। মুন্না, রুমি পাওয়া যাবে? রুমি, সাম রুমি। একটু বলুন, যদি যে শুধু এই তিনি, প্রশ্নটা নিয়েই আওয়ামী লীগের প্রতিটা কর্মী আজকে বাংলাদেশের মানুষের ঘরে ঘরে দাঁড়ে দাঁড়ে যায়, অন্তত হুম, মগজ ধোলাইকৃত হইলেও তারা তো বিব্রত হবে, কারণ এই প্রশ্নের উত্তর তো তাদের কাছে নাই। তাহলে কতটা আচ্ছা, অন্যায়ভাবে মিথ্যা মিথ্যা অপপ্রচার দিয়ে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে গেল সবাই।
এখন কেউ কেউ আবার প্রশ্ন করছেন যে জেনিফার যেটা বললেন সেটা হচ্ছে বাংলাদেশ সরকারকে ভারতের সাথে কয়টা, হ্যাঁ আওয়ামী লীগের এখন যে আন্দোলন হতে পারে যে একটা দাবি নিয়ে তারা এই সরকারের কাছে দাবি জানাতে পারে যে যেইভাবে হোক আওয়ামী লীগ কি কি গোলামি চুক্তি করেছিল সেটা প্রকাশ করা হোক, এটা একটা দাবি হতে পারে। আচ্ছা রুমি যেটা বলছেন, লাভ কি আমাদের এই কেতাব পেয়ে যে পৃথিবীর সবচেয়ে ঘন মসজিদের শহর হচ্ছে ঢাকা, এতে গর্বের কি আছে? না এইটা না, ঠিক ওই যে উনি যেটা বলতে চাইছেন যে বাংলাদেশ বলা হচ্ছে এতদিন ভারতের কাছে বিক্রি হয়ে গেছে, এখন তা আমেরিকার কাছে বিক্রি হয়ে গেছে। হ্যাঁ, ভারতীয়রা দেশপ্রেমিক, কিন্তু মুসলিম হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, সর্বোপরি তারা তাদের দেশ আগে। আচ্ছা এটা ছাড়াও আরেকটা কথা বলেছেন এই বিষয়ে আপনার কাছে, এখন যে মার্কিন যুক্তরাষ্ট্রের নীতি বা মার্কিন যুক্তরাষ্ট্রের এজেন্ডা, এই সরকারের বিরুদ্ধে এই কথাটা তো কেউ বলছে না। এই সরকার যে হুম, 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 আমেরিকাপন্থী হুম, হয়ে গেছে, জি, অতীতের সরকারকে বলেছে ভারতপন্থী, হুম। কিন্তু এই সরকারকে আমেরিকাপন্থী এই কথা আর বলছে না কেউ। এটাও দেখেন কত কত ইন্টারেস্টিং একটা ইস্যু না, যদি তার যদি রাষ্ট্রের সার্বভৌমত্ব বলতে যদি এই ধরনের চিন্তা ভাবনা থাকে, তাহলে তো এখন বাংলাদেশের সব মানুষের রাস্তায় আমেরিকার বিরুদ্ধে আসা উচিত, তারা ও আসবে না। আবার কারণ এখানে কিন্তু দ্বিমতও আছে। তাদেরকে ছোটবেলা থেকে জি। শুধু হিন্দুদের ঘৃণা করতে শেখানো হয়েছে, ভারতকে না ঘৃণা এখানে করতে শেখানো না হয়েছে, এখানে তাদেরকে কিন্তু কিন্তু একটা, আমেরিকাকে ঘৃণা করতে শেখানো হয়নি। না এখানে কিন্তু আবার দ্বিমত আছে। সেটা হচ্ছে আমরা ভারতের হয়ে লাভ কি? যেটা আওয়ামী লীগ চেষ্টা করছে, আওয়ামী লীগ ভারত বিক্রি করে দিতেছে। কিন্তু আমরা যদি আমেরিকার হয়ে যাই, তাহলে কিন্তু আমেরিকায় যাওয়ার ভিসার জন্য আর এত চেষ্টা করতে হবে না। আমরা তখন আমেরিকার নাগরিক হয়ে যাবে। এইজন্য কোনো প্রতিবাদ আসছে না। না না, এটা খুবই অবান্তর চিন্তা যে কোনো দেশের হয়ে গেলে, ভারতের তো আমরা হয়ে যাই নাই কখনো। শেখ হাসিনা সরকার ভারতের সাথে একটা নর্মাল রিলেশনশিপ মেনটেন করেছে। জি, উনি জি, জি। ভারতকে নানানভাবে চাপ দিয়ে, ওই যে একটা জিনিস দেখিয়ে ভারতকে যে আমি তোমাদেরকে নিরাপত্তা, তোমাদের ইয়ে কি বলে, তোমাদের যারা বিচ্ছিন্নতাবাদী আছে তাদের আমার মাটি ব্যবহার করতে দিচ্ছি না, এই জিনিসটা করে করে উনি ভারত থেকে অনেক কিছু আদায় করেছিলেন, যার আচ্ছা, একটা আচ্ছা, ধরা আচ্ছা। পড়েছে এই যে ট্রান্সশিপমেন্ট। দেখেন, একটা জনপ্রিয় একটা দেশপ্রেমিক প্রধানমন্ত্রী তার দেশের স্বার্থ উদ্ধারের জন্য পার্শ্ববর্তী একটা দেশকে স্কুইজ করতেছেন, নানান সুযোগ সুবিধা উদ্ধার করেছেন, এবং জি। ট্র্যাজেডিটা হলো সেটা তো তিনি মানুষকে বুঝাতেই পারেননি। উল্টো জঙ্গিরা, মৌলবাদীরা বুঝালো কি, ভারতকে বাংলাদেশের কাছে, বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে। হুম। জি, জি। আমরা মুন্না, তুমি কমেন্টস গুলো দেখাতে থাকো। আমাদের আজকে দর্শক মন্ডলী, আপনারা যারা দেশ বিদেশ থেকে আমাদের আজকের এই লাইভে যুক্ত হয়েছেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যারা লাইভ শেয়ার করেছেন, কমেন্টস করেছেন, আপনাদেরকেও ধন্যবাদ, এবং আমাদের সাথে সবসময় থাকবেন এই প্রত্যাশা আমাদের। আমাদের আজকের আলোচক ছিলেন রাষ্ট্রদূত হারুন আল রশিদ। তিনি বেশ কিছু কথা বলেছেন। এখন কারো, কারো মনে হয়েছে তিনি একই কথা বলছেন আজকের এখানেও। তিনি বারবার এই কথাটাই বলতে চান। একজন কমেন্টস করেছেন এই কথাটাই বলতেছেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের যাতে কিছুটা বোধ উদয় হয়, তিনি সেই চেষ্টা করছেন যেই কথাগুলো আওয়ামী লীগের পক্ষ থেকে বলা উচিত, তার কাছে সেগুলো ভ্রান্তি মনে হচ্ছে যে আওয়ামী লীগ সরকার সেই কথাগুলো বলছে না, বা আওয়ামী লীগের নেতাকর্মীরা বা আওয়ামী লীগের দায়িত্বশীল কর্মীরা সেই কথাগুলো বলছে না। যে কথাগুলো আমরা জনাব হারুন সাহেবের কাছ থেকে শুনতে পাচ্ছি। আর আর যে কথা হচ্ছে, আপনারা কমেন্টস করেছেন অনেকেই, হ্যাঁ, সরকারি চাকরিজীবীদের ধরে, ধরে চাকরি খাচ্ছে। জি, এই ধরনের নানাবিধ কথা হচ্ছে। আমরা হারুন সাহেবের কাছে আরেকটা জিনিস জানতে চাইবো আগামী পর্বে। আজকে না, ফ্যাসিজম কোত্থেকে এসছে, কোথায় এসছে, ইটালি, ফ্রান্স, জার্মানি, কোত্থেকে কিভাবে এই শব্দটার উৎপত্তি, বাংলাদেশের আগমন কখন হয়েছে, এর ইতিহাস কি, এর জন্ম কোথায়, মৃত্যু কোথায় হবে, এবং বাংলাদেশে ফ্যাসিস্ট কারা, কারা, সেই বিষয়ে আপনার একটা আলোচনা জানতে চাইবো। আগামী সপ্তাহে আবার এই দিনে আপনার সাথে আমরা যুক্ত হওয়ার চেষ্টা করব। এছাড়াও তখনকার যদি কোনো ইস্যু থাকে সেগুলো নিয়ে আলোচনা করব। স্পেশালি ফ্যাসিস্ট শব্দটা নিয়ে আপনার বক্তব্যের জন্য আমরা অপেক্ষা করছি। প্রিয় দর্শক, যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ থাকবেন। আপনার শেষ মুহূর্তে কোনো কথা আছে? জি। দর্শকরা আপনাকে নানাবিধ প্রশ্ন করেছে। কেউ প্রশ্ন মানে জর্জরিত করেছে, কেউ আপনার প্রশংসা করেছে, কেউ বিভিন্ন বিষয় জানতে চেয়েছে আপনার কাছে। জি। আমার মন্তব্য এটুকুনি যে মানুষকে বর্তমান পৃথিবীতে যে কোনো ধরনের উন্নতি করতে হলে এই পৃথিবীতে মান সম্মান নিয়ে, ইজ্জত নিয়ে, মর্যাদা নিয়ে বেঁচে থাকতে হলে মানুষকে যুক্তির অধীন হতে হবে, এবং যুক্তির অধীন হতে হলে মৌলবাদ ছাড়তে হবে। আপনার ওআইসি ভুক্ত 57টা মুসলমান দেশের মধ্যে 50টার উপরে মুসলমানদের জঙ্গিদের সম্পূর্ণরূপে পরিত্যাগ করেছে, জঙ্গিবাদ এবং জঙ্গিদের। অল্প কিছু দেশ, এবং তার মধ্যে সবচেয়ে ডিভাস্টেটিং, একেবারে ধ্বংসাত্মক অবস্থায় আছে বাংলাদেশ,
যারা জঙ্গিদের এত ভালোবাসে, জঙ্গিদের দ্বারা শাসিত হতে চায়। সুতরাং বাংলাদেশকে যদি আধুনিক বিশ্বে জায়গা করে নিতে হয়, তাহলে সৌদি আরব যেই পথে গেছে, মিশর যেই পথে গেছে, মরক্কো যেই পথে গেছে, মিডল ইস্টের সবগুলা মুসলমানদের যে পথে গেছে সেই পথে যেতে হবে, জঙ্গিবাদ ত্যাগ করতে হবে, এর কোনো জি, বিকল্প নেই। বিকল্প নাই। ওকে, ওকে, ওকে। দর্শক, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও অনেক ধন্যবাদ, অ্যাম্বাসেডর হারুন আল রশিদ। আপনি সময় দিয়েছেন আমাদেরকে। আমরা আপনার কাছে আরো বক্তব্য শুনতে চাইবো আগামীতে। প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আজকের মতো এখানে শেষ করছি। ডায়ালগ ফর ডেমোক্রেসি। ধন্যবাদ আপনাদের। ধন্যবাদ।